হাফ ওয়েভ রেকটিফায়ার রিলেটেড একটা হোম টাস্ক দেওয়া হয়েছিল আপনাদেরকে, আপনাদের যদি মনে থেকে থাকে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলেছিলাম যে এখানে দেখেন আমি অলরেডি দিয়েছি যে এই জিনিসটা আপনাদেরকে বের করতে বলেছিলাম, মনে পড়ে? দ্য ডিসি বা অ্যাভারেজ ভোল্টেজ সেটা আমি সূত্রটা লিখে দিয়েছিলাম, এখানে যে সূত্রটা আছে সেটা আমি লিখে দিয়েছিলাম, দেখতে পাচ্ছি সবাই? স্যার, হ্যাঁ। আমি বলছিলাম যে স্যার আমি মেইলে আপনাকে দিয়েছিলাম। আচ্ছা, ক্লাস টেস্ট মেইলে দিয়েছেন, আমি ওটা দেখেছি, ওটা আমি পরে চেক করবো, সমস্যা নেই, ঠিক আছে। জি স্যার। ওকে। আচ্ছা। থ্যাংক ইউ। আচ্ছা, আর যেটা বলতেছিলাম আমি, যে এই যে ডিসি ভোল্টেজের যে সূত্রটা বা এভারেজ ভোল্টেজের যে সূত্রটা সেটা আমি আপনাদেরকে দিয়েছিলাম, বলেছিলাম যে আপনারা একটু হাতে হ্যান্ড ক্যালকুলেট করবেন ওয়ান ফুল সাইকেলের জন্য আউটপুট ভোল্টেজের জন্য যেই ডিসি ভোল্টেজটা পাই সেটা যদি আপনারা সাকসেসফুল করতে পারেন, আপনারা দেখবেন যে এরকম কিছু একটা ভ্যালু আসার কথা আপনাদের। যদি আপনি পিক ভোল্টেজটাকে ভিএম ধরে নেন, তাহলে আপনার এরকম কিছু একটা ভ্যালু আসবে যে 0.318 ভিএম। ঠিক আছে, এরকম যদি আপনারা কেউ সাকসেসফুলি করতে পারেন, ইন্টিগ্রেশনটা যদি ঠিকমতো করতে পারেন একটা ফুল পিরিয়ডের মধ্যে, তাহলে আমরা দেখতে পারবো 0.318 ভিএম আসবে। ঠিক আছে, তাহলে একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের যদি আমি আবারও একটু শর্ট সামারি দেই আপনাদেরকে, আমার যে পিরিয়ডটা ছিল হাফ ওয়েভ রেকটিফায়ারের, সেটা হচ্ছে আপনার ছিল আসলে 2 পাই, এটা মনে রাখতে হবে। পিরিয়ডটা ছিল 2 পাই, এবং আপনার ডিসি ভোল্টেজটা হবে 0.318 ভিএম। কখন 0.318 ভিএম হবে? যখন আমরা আইডিয়াল কেস চিন্তা করতেছি। সো ইটস অ্যাকচুয়ালি আইডিয়াল কেস চিন্তা করা মানে কি বলতেছি আমি, যে আমার ডায়োডগুলো আইডিয়াল। দেখেন আমি এখানে যে ডায়োডগুলো সিলেক্ট করেছি দেখাচ্ছি, সেগুলো কিন্তু আসলে আইডিয়াল ডায়োড। সো দিজ আর আইডিয়াল ডায়োডস। সো দেয়ার উইল বি, আমি আসলে কনসিডার করতেছি যে এখানে কোনো ভোল্টেজ ড্রপ নাই। ঠিক আছে, আইডিয়াল ডায়োড, সো নো ভোল্টেজ ড্রপ। এর জন্য আপনারা আউটপুট ভোল্টেজগুলো এরকম দেখতে পাচ্ছেন। সো আমরা দেখেছিলাম আমাদের যে সার্কিটটা ছিল, আপনারা গতকাল মানে গত যে স্যার, ক্লাসটা ছিল সে, হ্যাঁ। একটা একটু ব্রেক করলাম, একটা প্রবলেম হুম। ছিল স্যার। হ্যাঁ, গত হ্যাঁ, বলেন। দিনের ক্লাস টেস্টে মানে এখনো ওই জিনিসটা একটু মানে ক্লিয়ার হয় না আমার, আমাদের অনেকের। ওই যে গ্যালিয়াম আর্সেনাইড আর সিলিকন, এই দুইটার মধ্যে দিয়ে কোন সাইডটা দিয়ে কারেন্ট যাবে, বা নাকি দুই সাইড দিয়ে যাবে, এই জিনিসটা একটু ক্লাসের শেষে বা এখন একটু এক্সপ্লেন করে দিয়েন আরেকবার। কারণ স্যার আপনি আচ্ছা, আচ্ছা, আমি ওকে, ওকে, আমি ওটা ক্লাসের শেষে এক্সপ্লেন করে দিব, সমস্যা নাই, ঠিক আছে। ওকে। আচ্ছা। আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম যে আমরা গত ক্লাসে দেখেছিলাম হাফ ওয়েভ রেকটিফায়ারের একটি সার্কিট, যদি আপনাদের একটু প্রপারলি মনে থাকে। আমি সার্কিটে অন্যভাবে এঁকেছিলাম, হয়তোবা আপনাদের খেয়াল থাকবে যে আমি সার্কিটটা হয়তোবা এরকম কিছু একটা সার্কিট এঁকেছিলাম, যদি আপনাদের মনে থাকে লাস্ট ক্লাসে। সো আমি এখানে বলেছিলাম যে আমার ইনপুট ভোল্টেজটা দিচ্ছি। সো আসলে দেখেন এই সার্কিটটাই কিন্তু আসলে এক্স্যাক্টলি এই সেম সার্কিটটা দেখতে পাচ্ছি। সো এই ক্ষেত্রে আমরা আসলে অনেকগুলো অ্যানালাইসিস করেছিলাম, আপনাদের যদি মনে থাকে আমরা সিলিকন ডায়োড দিয়ে দেখেছিলাম, আইডিয়াল ডায়োড দিয়ে দেখেছিলাম, আমরা ফার্স্টে ডিসি ভোল্টেজ দিয়ে দেখেছিলাম, আমরা স্কোয়ার ইনপুট ভোল্টেজ স্কোয়ার ওয়েভ ইনপুট ভোল্টেজ হিসেবে আমরা দেখেছিলাম কি কি, তিন ধরনের ভোল্টেজ দেখেছিলাম মনে হয়। একটা দেখেছিলাম স্কোয়ার ওয়েভ, একটা দেখেছিলাম হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ওয়েভ, একটা দেখেছিলাম কি সাইনোসয়েডাল ওয়েভ। ঠিক আছে, এই তিন ধরনের ইনপুট ভোল্টেজের জন্য আসলে আমরা আউটপুটটা কিরকম হয় এটা দেখেছিলাম, এবং ফাইনালি দেখেছিলাম যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি আইডিয়াল ডায়োডের জন্য আপনার আউটপুট যেটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা দেখছি, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে সেই আউটপুটটার ছবিটা যখন আমার ইনপুট সিগন্যালটা হচ্ছে সাইনোসয়েডাল ওয়েভ, আমার আউটপুটটা দেখতে এরকম হয়। ঠিক আছে, যে দেখতে পাচ্ছি পজিটিভ হাফ সাইকেলে শুধুমাত্র কারেন্ট ফ্লো করবে, এবং একটা পজিটিভ আমার যেই হাফ সাইকেলটা সেটা আসবে, এবং নেগেটিভ হাফ সাইকেলে যেটা হচ্ছিল ইনপুটের যে নেগেটিভ হাফ সাইকেল, সেখানে দেখা যাচ্ছে আমার জিরো আসে। তাই তো, এরকম কিছু একটা ছিল। এবং আমার পিরিয়ডটা আমি দেখতে পাচ্ছি যে দুটো সিমিলার পয়েন্ট, মানে এটা যদি আমি আসলে কন্টিনিউয়াসলি আঁকতাম তাহলে এরকম কিছু একটা ছবি আসতো। ঠিক আছে, সো আমি আসলে দেখতে পারবো যে আমার যে পিরিয়ডটা সেটা হবে হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা, সো যেটা নাকি আসলে 2 পাই। ঠিক আছে, সো আমার পিরিয়ডটা হচ্ছে 2 পাই, একটা হাফ ওয়েভ রেকটিফায়ারের পিরিয়ডটা হচ্ছে 2 পাই। নাও লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম, এবং আমরা আপনাকে বলেছিলাম যে ডিসি ভোল্টেজ বা এই আউটপুটের যে ডিসি ভোল্টেজ বা অ্যাভারেজ ভোল্টেজ বের করতে, সেটা যদি আপনি বের করতে পারেন, আপনি দেখবেন যে 0.318 ভিএম আসবে। এই সূত্র ব্যবহার করলে 0.318 ভিএম আসবে। এবং আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি একটু এখানে আলাদা একটা স্ক্রিন নিয়ে যাব এটা এক্সপ্লেন করার জন্য। সো
লাস্ট ক্লাসের এক্সপ্লেনেশন থেকে আমি আবারও সার্কিটটা একটু আঁকছি। আচ্ছা, আমি এক একভাবে এক এক সময় সার্কিটটা আঁকছি এই কারণে যাতে আপনাদের দেখতে বা চিনতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, আমি এক এক দেখতে পারবেন যে আমি এক এক সময় এক এক রকম করে সার্কিট আঁকছি, যাতে আপনারা চিনতে পারেন যেভাবেই আমি সার্কিটটা দেই না কেন বা যেভাবেই আপনার সামনে সার্কিটটাকে উপস্থাপন করা হোক না কেন, যাতে আপনি খুব দ্রুত সার্কিটটা দেখে চিনে ফেলতে পারেন। এটার উদ্দেশ্য আসলে এটাই। সো এটা এরকম থাকতে পারে, অনেক বইয়ে এরকম দেয়া আছে, যদিও এটা আসলে ডিসি ভোল্টেজ সোর্সের জন্য এরকম সিম্বল দেয়া হয়। আমি একটু দেখাইলাম আপনাদেরকে। সো যে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারে এক এক সময় এক এক ধরনের সার্কিট আঁকছি একটা উদ্দেশ্যেই, যাতে আপনারা আমি যেভাবেই সার্কিটটা আঁকা হোক না কেন, আপনার সামনে যেভাবেই সার্কিটটা উপস্থাপন করা হোক না কেন, আপনি দেখে চট করে যাতে বুঝে ফেলতে পারেন যে এটা আসলে আপনার একটা হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। ঠিক আছে। আর আমি একটা জিনিস আপনাদেরকে আমি বারবার আর্চ করেছি, বারবার বলেছি যে আপনারা যদি একটা কাজ করতে পারেন খুবই ভালো হয়। সেটা হচ্ছে আপনারা আপনাদের যে পি স্পাইস সফটওয়্যারটা রয়েছে, সেই সফটওয়্যার দিয়ে যদি বিভিন্ন ধরনের সার্কিট সিমুলেশন করে দেখেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। আপনার কনসেপ্টের বিল্ডিংটা অনেক ভালো হবে, স্ট্রং হবে, এবং একই সাথে আপনার সফটওয়্যার যে সিমুলেশন করাটা সেটাও আপনার শেখা হয়ে যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সো যেটা বলছিলাম সো আমরা দেখেছিলাম যে আমার যখন এই হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটটা আমি আবার একটু আঁকি, যে সার্কিটটা হয়তো বা এরকমও হতে পারে দেখতে। ঠিক আছে, এরকম হতে পারে সার্কিটটা দেখতে, এবং আউটপুট ভোল্টেজটা আমরা সাধারণত রেজিস্ট্যান্সের অ্যাক্রসে দেখে থাকি। আমার লোড বলে থাকি এটাকে, লোড বা রেজিস্ট্যান্স বলে থাকি। এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ। সো আমরা দেখেছিলাম যদি আমার ইনপুট ভোল্টেজ এমন ব্যাপারটা যে আমার ইনপুট ভোল্টেজের যদি পিক ভোল্টেজ, দ্যাট মিন্স এই ভোল্টেজটা পিক ভোল্টেজটা যদি ভিএম হয়, ইনপুট ভোল্টেজের পিক ভোল্টেজটা যদি ভিএম হয়, তাহলে আমার যে ডিসি ভিডিসি বলছি যেটাকে, বা ভি অ্যাভারেজ ভোল্টেজ বলছি যেটাকে, সেটা আসলে 0.318 ইন্টু ভিএম হবে। ঠিক আছে, যখন আইডিয়াল, এটা আমরা আইডিয়াল চিন্তা করছি সেই ক্ষেত্রে, এটা হচ্ছে আইডিয়াল কেস। দিস ইজ দি আইডিয়াল কেস, এর জন্য আমরা এটাকে বলছি আইডিয়াল কেস, মানে ডায়োডের ড্রপটা আমি ধরিনি। চিন্তা করে দেখেন, ডায়োডের ড্রপের কোনো হিসাব এখানে আসেনি, কিন্তু আপনি যদি এখানে ডায়োডের ড্রপটা হিসাব করতে চান, তখন কিন্তু এখান থেকে মাইনাস ভি নি ভোল্টেজ যেটাকে বলি আমরা, নি ভোল্টেজটা বাদ চলে যাবে। সো আপনি যদি প্র্যাকটিক্যাল চিন্তা করেন, সো তখন আপনাকে কিন্তু ডায়োডের ড্রপটা চিন্তা করতে হবে। সো ইন দ্যাট কেস প্র্যাকটিক্যাল ক্ষেত্রে আপনার হয়তো বা ভিডিসিটা আসবে এরকম কিছু একটা, বা ভিডিসি বলছি যেটাকে, ভি অ্যাভারেজ বলছি যেটাকে, সেটা আসবে এরকম কিছু একটা 0.318 ভিএম মাইনাস নি ভোল্টেজ, ডায়োডের নি ভোল্টেজটা। ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে, আমরা একটু দেখি। আমরা দেখছিলাম যে যখন ইনপুট, হ্যাঁ বলেন। স্যার স্যার বলেন বলেন। ভিএম টা কি ভোল্টেজ স্যার? এটা স্যার ভিএম এটা স্যার কি এই যে ভোল্টেজ? এই যে এই যে পিক ভোল্টেজটা মানে ম্যাক্সিমাম ভোল্টেজ, আমার ইনপুটের ম্যাক্সিমাম ভোল্টেজ, এই যে এই পয়েন্টটা দেখতে পাচ্ছি, আমি এঁকে দিলাম যেটা গোল করলাম। জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। হয়তোবা ধরেন আপনার একটা জি স্যার। কথার কথা আমি বললাম যে 10 ভোল্টের সাইনোসয়েডাল আছে, তাহলে 10 ভোল্ট যদি সর্বোচ্চ ভ্যালু হয় সাইনোসয়েডালের, পিক ভোল্টেজ হয়, সেটাকে ভিএম বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। জি স্যার, তো জি এখন স্যার। আমার তাহলে একটা স্যার ইম্পর্টেন্ট জিনিস, ভিডিসি আবার কোনটা হবে স্যার? হ্যাঁ স্যার ভিডিসি হচ্ছে ডিসি ভোল্টেজ। তাহলে স্যার আচ্ছা ভিডিসি ভিডিসি আমি একটু কোনটা হবে বলি, স্যার? একটু আচ্ছা আচ্ছা আমি সেটা দেখাচ্ছি ভিডিসি কোনটা হবে, আমি একটু বলি। দেখেন, এই ভিডিসির কনসেপ্টটা আমার মনে হয় আপনাদের এখনো একটু এখানে ক্লিয়ার না। ভিডিসির কনসেপ্টটা সেটা আসলে আপনাদের এসি সার্কিটের একটা কনসেপ্ট ছিল, আমার মনে হয় এখানে আপনাদের এটা ক্লিয়ার হয় নাই ভালো করে, আপনারা একটু ফাঁকিবাজি করছেন এখানে। ঠিক আছে, আমি দেখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। একটু জাস্ট আমার এটা একটু লোড হতে কেন জানি সময় নিচ্ছে, স্যার টেকিং টাইম। ওকে ফাইন, ওকে আমরা এসেছি, এই যে একটু দেখতে পাচ্ছি আমরা, 1 মিনিট। সো এরকম থাকতে পারে যেটা বললাম। সো এখানে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো এখন আপনাদেরকে, একটু ভালো করে দেখি। আমি সবকিছু এক্সপ্লেন করবো এক এক করে। সো ইনপুট ভোল্টেজ ধরেন এইটা, আমি একটা উদাহরণ নিচ্ছি, ধরলাম এই ভোল্টেজটা পিক, এটা হচ্ছে 10 ভোল্ট, পজিটিভ 10 ভোল্ট, এটা হচ্ছে মাইনাস 10 ভোল্ট। তাহলে সেই ক্ষেত্রে এইটাই কিন্তু আমার ভিএম। তাহলে আমি বলছি যে এটা ভিডিসির ভ্যালুটা হবে 0.318 ইন্টু ভিএম ফর আইডিয়াল, তার মানে
0.318 into 10 voltage, that means 3.18 ভোল্ট, তাই তো? ডিসি বা আমার যে অ্যাভারেজ ভোল্টেজ সেটা। এখন এই ডিসি বা অ্যাভারেজ যে ভোল্টেজ আমি বলছি এটা আসলে কি জিনিস, এটা আমার একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা আমাকে বুঝতে হবে এই জিনিসটা আসলে কি। সো এটা বোঝার জন্য আমি একটা কাজ করব। এটা বুঝার আগে আমি একটা কাজ করব। আগে এটা বুঝি যে আমার যে আউটপুট ভোল্টেজ, এখানে আউটপুট যেটা আসবে আমি সেটা একটু আঁকি আগে। আউটপুটটা আমার দেখতে কিন্তু এরকম হচ্ছিল, আমরা এটা আগেও দেখেছিলাম, আউটপুটে এরকম কিছু একটা ছিল, রাইট? 0 থেকে পাই বললাম, এটা 2 পাই, এটা 3 পাই, বা এটা t/2, এটা t, ঠিক আছে? যেখানে আমার ইনপুট সিগন্যালটা আপনারা এই যে আমরা নিচেও এঁকেছি আবার এখানেও এঁকেছি, ইনপুট সিগন্যালটা এরকম কিছু একটা। সো এটা আমি আইডিয়াল চিন্তা করলাম, আইডিয়াল চিন্তা করার জন্য এই পিক ভোল্টেজটা আমার +10 ভোল্ট। এখন আচ্ছা, আমরা দেখতে পাচ্ছিলাম শুধু পজিটিভ হাফ সাইকেলে এটা কি হচ্ছিল, ফরওয়ার্ড বায়াস হচ্ছিল, মনে পড়ে? গত ক্লাসে আমরা এটা কিন্তু দেখেছিলাম যে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলে এটা ফরওয়ার্ড বায়াস হচ্ছিল, মনে পড়ে এটা? জি স্যার, শুধুমাত্র জি এই স্যার। জায়গাটায় ফরওয়ার্ড বায়াস হচ্ছিল, এখানে রিভার্স বায়াস হচ্ছিল, রিভার্স বায়াস হয়ে গেলে কি হয় জানি, ওপেন সার্কিট হয়ে যায়, তাই তো? সো ওপেন সার্কিট হলে নো কারেন্ট ফ্লো, আমি একটু লিখে দিচ্ছি আপনাদের জন্য, নো কারেন্ট ফ্লো। ফরওয়ার্ড বায়াস হলে কিন্তু শর্ট সার্কিট হয়, যেটা আমরা বলবো যে কারেন্ট ফ্লো হচ্ছিল। শর্ট সার্কিট মানে কি, কারেন্ট ফ্লো হচ্ছিল, তাই তো? আচ্ছা, সো এখন এই জায়গাটাই সেই আমাদের ফরওয়ার্ড বায়াসের রিজনটা, এটা আমার সেই রিভার্স বায়াস রিজনটা। এখন আমি একটু বুঝবো যে আমি এটার মানে কি, আসলে কি বলতে কি বোঝাতে চাচ্ছি। আসলে আমি দুটো আলাদা পেন ইউজ করব বোঝানোর জন্য। দেখেন, ফরওয়ার্ড বায়াস হলে কি ঘটনা ঘটে, ফরওয়ার্ড বায়াস হলে আমার যে পজিটিভটা সেটা এই দিকে ফেস করবে, দ্যাট মানে আমি এই সাইকেলের কথা চিন্তা করতেছি, তখন আমার কারেন্টের ডাইরেকশন কি পজিটিভ থেকে বের হয় এবং ডায়োডটা যেটা আছে সেটা শর্ট হয়ে যায়। সো সেই ক্ষেত্রে আমার কারেন্টের ফ্লোটা কিন্তু এরকম হয়। তার মানে আমার যে লোডটা রয়েছে, লোডের উপর থেকে নিচ দিকে কারেন্ট ফ্লো হয়, ঠিক আছে? এবং রেজিস্ট্যান্সের যে মাথা দিয়ে কারেন্ট ঢুকে সেই মাথায় পজিটিভ ভোল্টেজ হয়, আমরা এটা জানি। সো ভোল্টেজের পোলারিটি ম্যাচ করার কারণে এটা আসলে ফরওয়ার্ড বলে থাকি আমরা। তার মানে ইনপুট ভোল্টেজটাই আসলে আউটপুটে দেখতে পাই। এখন আমি যদি রিভার্স বায়াস রিজনের কথা চিন্তা করি, রিভার্স বায়াস রিজনের ছবিটা দেখতে কিরকম, তার মানে আমি এই রিজনের কথা চিন্তা করতেছি বা নেগেটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করতেছি, তখন কিন্তু আমার পোলারিটি চেঞ্জ হয়, পজিটিভটা আসলে নিচের দিকে চলে আসে। কিন্তু দেখেন, পজিটিভটা নিচের দিকে চলে আসলে আমার যে ডায়োডের পজিশন সেটা কি হয়ে যায়, এটা কি হলো, ওপেন, তাই না? এটা কি হয়ে গেল, জি, ওপেন। ওপেন হয়ে গেল। ওপেন হলে কি কারেন্ট ফ্লো করবে? না। যখন কারেন্ট ফ্লো করলো না, তখন কিন্তু আমার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, যেহেতু কারেন্ট ফ্লো জিরো, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ভি ইজ ইকুয়ালস টু আইআর, কারেন্টের ভ্যালু জিরো, তার মানে ভোল্টেজও জিরো। এইখানে যে ঘটনাটা ঘটেছে পাই থেকে 2 পায়ের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি পাই থেকে 2 পায়ের মধ্যে যে ঘটনাটা আমার ঘটেছে। সো এরকম একটা ব্যাপার ঘটে, ঠিক আছে? তার মানে কারেন্ট ফ্লো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি বুঝতে পারছি কারেন্ট ফ্লো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন কারেন্ট ফ্লো হচ্ছে, কারেন্ট ফ্লোটা আমাদের কিন্তু আসলে যখন কারেন্ট ফ্লো হচ্ছে তখনই আসলে আমরা একটা হাফ সাইকেল পাচ্ছি, কিন্তু যখন ফ্লো হচ্ছে না তখন আমরা কোনো হাফ সাইকেল পাচ্ছি না বা জিরো ভোল্টেজ পাচ্ছি, যেটাকে আমরা বলছি। এখন আসি, এইটা যদি বুঝে থাকি তাহলে এখন আসি হচ্ছে এই ভিডিসি বা এভারেজ ভোল্টেজ, এটা কি জিনিস, এটা একটু আমি শর্টকাটে একটু আলোচনা করব আপনাদের। চিন্তা করে দেখেন, ভিডিসি বা এভারেজ ভোল্টেজটা বলতে আসলে আমি কি বুঝি। এবং দেখেন ভোল্টেজটাও কিন্তু যেন তেন ভোল্টেজ না, ভোল্টেজটা হচ্ছে এমন একটা ভোল্টেজ যেটার ভ্যালুটা আসলে অনেক ছোট, আমি দেখতে পাচ্ছি মোটে 3.18 ভোল্ট, কিন্তু যেখানে আমার আউটপুটের ছবিটা কিন্তু দেখতে এরকম। তো আপনি এখন আমাকে জিজ্ঞেস করতে পারেন যে স্যার আমি তো বুঝতে পারতেছি না যে এখানে আসলে 3.18 ভোল্ট আপনি কোথায় পাচ্ছেন আসলে। এটা কিন্তু অনেকেই এই প্রশ্নটা জিজ্ঞেস করতেই পারে যে আমি এখানে আসলে 3.18 ভোল্টেজটা কই পাইলাম, আউটপুট ভোল্টেজ। সো এই 3.18 বা ডিসি ভোল্টেজটা আসলে একটা এরকম একটা ভোল্টেজ হবে, এটা একটা এভারেজ ভোল্টেজ। তার মানে এরকম একটা পজিশনকে আমরা বলতেছি একটা ডিসি ভোল্টেজ। ভিআরএমএস নাকি স্যার এটা? না, এটা এভারেজ ভোল্টেজ। এভারেজ করার মানে কি, আমি একটা সহজ উদাহরণ দিই আপনাকে, দেখেন একটা সহজ উদাহরণ দিই। ধরেন আপনার একটা, দেখেন পজিটিভ এবং নেগেটিভ দুইটা আমি যোগফল। একটু বলি, আমি
ক্লাস টেস্ট, দুটো স্টুডেন্টের ক্লাস টেস্টের মার্ক আমি আপনার ধরেন এখানে প্রকাশ করছি। বললাম এটা স্টুডেন্টের সংখ্যা, নাম্বার অফ স্টুডেন্ট, আর এই বরাবর আমি বলতেছি মার্কস, কথার কথা, জাস্ট আমি বললাম মার্কস। এটা স্টুডেন্ট এখানে 0, এখানে স্টুডেন্ট নাম্বার 1, এখানে স্টুডেন্ট, দুটো স্টুডেন্টের জন্য 2। আমি বললাম আমার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট 20 পাইছে, সেকেন্ড স্টুডেন্ট পাইছে বললাম ধরেন আপাতত ধরেন 0ই ধরে নেন, 0, ঠিক আছে। এখন আপনি আমাকে বলেন এটার অ্যাভারেজটা কত হবে? অ্যাভারেজ আপনি বের করবেন কিভাবে, কত হবে বলেন তো, আপনারা বলেন, সবাই একটু অ্যান্সার করেন তো কিভাবে বের করবেন আপনি অ্যাভারেজটা। সো প্রথম স্টুডেন্ট কিন্তু 20 মার্ক পাইছে দেখতেছি, পরের স্টুডেন্টের মার্ক দেখতেছি 0, কিভাবে অ্যাভারেজ করবেন আপনি? দুইটার যোগফল দিয়ে দুইটা যোগ, তার মানে এই কার্ভটা আপনি যোগ করলেন, মানে 20 যোগ করলেন আর 0 যোগ করলেন, দুইটা ভ্যালু যোগ করলেন, ডিভাইড করতেছেন কি দিয়ে? টোটাল স্টুডেন্ট দিয়ে, নাকি? জি, তো টোটাল নাম্বার স্যার, টোটাল হ্যাঁ। নাম্বার অফ স্টুডেন্ট। তাহলে 10 আসলো মার্কটা। দেখেন এইটা ছিল আপনার অ্যাকচুয়াল কার্ভ, আমার কথাটা দেখেন, বোঝার চেষ্টা করেন, এটা ছিল আপনার অ্যাকচুয়াল কার্ভ, কিন্তু আপনার অ্যাভারেজ ভ্যালু কিন্তু 10। এখানে কোথাও 10 আপনি উল্লেখ দেখতে পাচ্ছেন? এখানে ছবির মধ্যে কোনো 10 দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর না দেন। স্যার, ছবির মধ্যে কিন্তু 10 নাই, তার মানে আমরা বুঝতে পারবো একটা অ্যাভারেজ। আচ্ছা, অ্যাভারেজ ভ্যালু হচ্ছে মানে দুটো মিলে ভ্যালু, মানে একটা পুরো সাইকেল মিলে ভ্যালুটা হচ্ছে মাঝামাঝি কোথাও এরকম একটা ভ্যালুতে আছে অ্যাভারেজ, ঠিক আছে, অ্যাভারেজ ভ্যালু আর কি। সেরকম একইভাবে এই আউটপুট কার্ভটাকে আপনারা একইভাবে চিন্তা করতে পারেন। আপনার পজিটিভে ভোল্টেজ আছে কিন্তু নেগেটিভে ভোল্টেজ নাই। এখন যদি আপনি দুটোকে অ্যাভারেজ করেন, একটা ফুল সাইকেলকে অ্যাভারেজ করেন, তাহলে আপনি আসলে এই ভোল্টেজটা পান, 3.18 ভোল্টেজ পাচ্ছেন, যখন আপনার পিক ভোল্টেজটা 10 ভোল্ট পাচ্ছেন। কিন্তু আপনি কিন্তু আউটপুট ছবিতে কখনো অ্যাভারেজ ভোল্টেজটা দেখতে পাবেন না। আমার কথা বুঝে গেছে? দেখেন, ওকে। সো আউটপুটটা কিন্তু আপনার এসি সিগন্যাল, আগে বোঝার চেষ্টা করি, আউটপুটটা দেখতে পাচ্ছি একটা এসি সিগন্যাল ফ্লাকচুয়েট করতেছে, কিন্তু অ্যাভারেজ হচ্ছে আসলে একটা কোয়ান্টিটি। অ্যাভারেজ কি? একটা পরিমাপ, কোয়ান্টিটি, যেটা নাকি আপনার ইয়াতে নেই, আউটপুটে আপনি ছবি দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি কল্পনা করতে পারছেন লেভেলটা অনেক ছোট হবে। এই যে যেমন 3.18 লেভেলটা অনেক ছোট হবে, যেমনটা আমি এখানে উদাহরণ দিলাম স্টুডেন্টের মার্ক দিয়ে আপনাকে, বুঝতে পারলাম? পাই দিয়ে বুঝি না, কথাটা বোঝা গেল না। ভাগ দিছে কত দিয়ে? 10 কে কত দিয়ে ভাগ দিছে? 10 কে কোথায় 10 দেখতে পাচ্ছেন আপনি এখানে? এভারেজ ভোল্টেজটা বের করলাম না, 10 ডিভাইডেড বাই সামথিং হবে না, যে 3.18 আসলো যে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা শুনেন, এভারেজ ভোল্টেজটা এই যে এইখানে ধর, আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস দেখাই। আমাদের এভারেজ বা ডিসি ভোল্টেজ বের করার একটা সূত্র ছিল, আমি দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। দেখেন ওটার সূত্রটা ছিল এরকম, 0 থেকে 2 এটা ইনটু ডিটি। সো এটা যদি আমি এই স্টুডেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে চাই, তাহলে আমি দেখতে পাবো আমার টোটাল স্টুডেন্ট কত আছে, 2 জন রয়েছে। তাহলে এখন এখানে একটা ব্যাপার রয়েছে, আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা অংশে আলাদা আলাদা ভ্যালু রয়েছে। তার জন্য আমাকে এটা কি করতে হবে? পিস ওয়াইজে ভাগ করে নিতে হবে। তার জন্য এটা আমার এইভাবে করতে হবে, 0 থেকে 1 ইনটু মার্কস, নাম দিলাম ধরেন ডিটি দিলাম আপাতত, প্লাস 1 থেকে 2 মার্কস ইনটু ডিটি। আমি পিস ওয়াইজে ভাগ করে নিলাম কেন? কারণ হচ্ছে শুধুমাত্র একটাই, কারণটা দেখতে পাচ্ছি যে আসলে আমার দুটো জায়গায় আলাদা আলাদা মার্ক, 0 থেকে 1 এ 20, 1 থেকে 2 তে 20, 0। সো এখন আমি যদি করি এটা, দেখেন আমি মার্কটা বসাই, এই সূত্রটা ইউজ করে দেখাচ্ছি। 0 থেকে 1 এর মধ্যে কত মার্ক পেয়েছে দেখেন তো, 0 থেকে 1 এর মধ্যে ভ্যালুটা কত? 10 10 কোথায় দেখতেছেন? 20। স্টুডেন্টের মার্কটা দেখেন, স্টুডেন্টের মার্ক 20। তাহলে 0 থেকে এখানে 20, তাই তো, ডিটি প্লাস 1 থেকে 2 এর মধ্যে যখন আপনি হিসাব করতেছেন, এটা হচ্ছে 0 থেকে 1, এটা হচ্ছে 1 থেকে 2, এখানে কিন্তু মার্কটা 0, তাই? 1 থেকে 2 এর মধ্যে মার্কটা কত? 0। আপনি যখন এই ভ্যালুটা, হ্যাঁ, আপনি যখন এটা বসাচ্ছেন, এই সূত্রটা ইউজ করছেন, বসাচ্ছেন, তখন আপনি এরকম কিছু একটা ভ্যালু পাচ্ছেন। এবং ফাইনালি যদি আপনি এটাকে ইউজ করেন, দেখেন আপনি কি আউটপুটটা পান। ফাইনালি যদি আমরা সবাই ইন্টিগ্রেশন করতে পারি হোপফুলি, সো এটা হবে কি 20t হবে নাকি, তাই না? ইন্টিগ্রেট করলে জি জি
সো 0 থেকে 10 1 প্লাস এটা তো জিরোই হয়ে যাচ্ছে, এটা 10 আসলে ইন্ডিকেট করার কোনো কিছু নাই। সো এখানে আমার দেখতে পাচ্ছি, তারপর আমরা যেই ইয়াটা লিমিট গুলো বসাতে হয় আমাদের নিয়ম অনুসারে। সো এটা হবে কি 20 ইন্টু 1 মাইনাস 20 ইন্টু 0। আমি একবারে করে দেখালাম, লিমিটটা বসায় দেখালাম। সো আপনি ফাইনালি দেখেন 20 থাকে, 20 আবার 2 দিয়ে ভাগ হয়ে যায়, সো আলটিমেটলি 10 আসে, যেটা নাকি আমি ওই যে সহজভাবে বের করেছিলাম এভারেজ। দেখেন একই জিনিস, একই জিনিস আমরা মৌখিকভাবে ম্যাথমেটিক্যালি এভারেজ যেভাবে করি আর এইখানে যে সূত্রটা অ্যাপ্লাই করলাম এভারেজ করলাম, সেটা কিন্তু একই জিনিস। দেখতে পাচ্ছি এটা জি অল আর সেম, বোথ সেম। কিন্তু আমি দেখতে পাচ্ছি মৌখিকভাবে এত সুন্দর, এই যে এভারেজ যেভাবে আমরা এত ইজি একটা ফর্মুলা দিয়ে করেছিলাম উপরে, এখানে এত সহজভাবে করছিলাম, আমি এটা খুবই কমন সেন্স অ্যাপ্লাই করতে পারি যে না এখানে তো কার্ভ রয়েছে, আমার আউটপুট সিগনালে এখানে তো কার্ভ রয়েছে, সো এটা এত সহজভাবে অ্যাভারেজ করা যাবে না, তাহলে আমি ভিন্ন পদ্ধতি অবলম্বন করি, আমি তার জন্য এই পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করতে পারি, তাই তো? এই পদ্ধতিটা যদি আমি আমার আউটপুট ভোল্টেজের জন্য অ্যাপ্লাই করি, কার্ভের জন্য, আমি জাস্ট স্টার্টিংটা দেখা দিচ্ছি, যদিও এটা আপনাদের হোমওয়ার্ক ছিল, আমি বলবো পি অ্যাভারেজ সেটা হচ্ছে এরকম হবে। আমি একবারে শর্টকাটে দেখা দিচ্ছি, 0 থেকে টি আউটপুট ভোল্টেজ ডিটি। দেখেন আমি একবারে ইয়া করে দিই। সো আমি পিরিয়ডটা জানি 1/2 পাই, এবং আমি ব্রেক করে দিচ্ছি। দেখেন ব্রেক করলে কি হয়, 0 থেকে পায়ের মধ্যে শুধুমাত্র আমার আউটপুট ভোল্টেজ রয়েছে, এবং এটা একটা কি সাইনোসয়েডাল সিগন্যাল, সাইন থিটাতে কনভার্ট করে ফেলি আমি, সাইন থিটা, ঠিক আছে? সো এখানে ডি থিটা বললাম, প্লাস দেখেন তো টি বাই 2 বা পাই থেকে 2 পায়ের মধ্যে কত রয়েছে, 0 না? 0 সো এটাকে যদি আপনি ইন্টিগ্রেট করেন, আপনারা নিজেরা এটা করে দেখবেন, ইন্টিগ্রেট করলে ফাইনালি দেখবেন যে এটা চলে আসবে। আপনি অবশ্যই অবশ্যই একটা জিনিস বলে দেই, এখানে সরি এখানে একটা ভুল আছে, যে আর এখানে 0 সাইন দিলে থিটা ধরছি, এটা পিক ভিএম হবে, ভিএম সাইন থিটা জি হবে, স্যার কারণ আমি দেখতে পাচ্ছি আমার পিক ভোল্টেজটা এখানে, আমার পিক ভোল্টেজটা হচ্ছে ভিএম, ভিএম তো মানে 10 ভোল্ট, যেটা 10 আর কি চিন্তা করছি। তখন এটা আপনি যদি ক্যালকুলেট করেন তাহলে 3.318, এটা আপনার বাসায় করতে পারবেন, করে দেখেন আপনারা, এটা ইন্টিগ্রেট করেন, করলেই আপনি দেখতে পারবেন এখানে আসলে চলে আসবে আসলে আপনার 0.318 ভিএম চলে আসবে ভ্যালুটা, আপনারা করে দেখেন বাসায়। সো আর 0টা এইটা দিলেন, ছিল আমার এভারেজ ভোল্টেজ। তার মানে এভারেজ কি আসলে? হ্যাঁ হ্যাঁ বুঝি নেই। 0টা দিলেন কেন +0? ও +0 দিলাম কেন, চিন্তা করে দেখেন আপনার t/2 থেকে t এর মধ্যে কি রয়েছে, 0 আপনিই বলেন। 0 0 হ্যালো। বোঝা যাচ্ছে কেন দিছি? কিন্তু স্যার আমি তো একবারে ফুল বুঝতে সাইন পারলাম কেন ওয়েভ দিছি? নিয়ে নিচ্ছি না, 0 থেকে পাই পর্যন্ত। নো নো নো, আমি একবারে পুরোটা কোথায় নিলাম, না না না, আমি তো ভেঙে ভেঙে নিলাম পিস ওয়াইজ, আগের ম্যাথটার মতো চিন্তা করেন না। স্টুডেন্টের মার্ক 0 থেকে 1 এ ভ্যালু ছিল, 1 থেকে 2 তে ভ্যালু ছিল না, এখানেও তো সেম, 0 থেকে পাই পর্যন্ত বা t/2 পর্যন্ত ভ্যালু আছে সাইনোসয়েডাল, হুবহু সাইনোসয়েডাল, কিন্তু t/2 ও থেকে t এর মধ্যে কিন্তু সাইনোসয়েডালের অংশটা নাই। ও বুঝতে স্যার, পারছি ওইটা আমি? p/2 লিখছেন, আমি এটা π/2 দেখতেছি গ্রাফে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বুঝতে আচ্ছা, পারলাম এবার। বুঝছি এখন বুঝছি। আচ্ছা যাই হোক, হ্যাঁ, এখন আমাকে বলেন, আমরা কি এটা বুঝতে পারছি যে আসলে ডিসি আসলে একটা কোয়ান্টিটি জাস্ট, আর কিছু না? এটা বুঝতে পাচ্ছি। সো এভারেজ ভোল্টেজ বা ডিসি ভোল্টেজটার কনসেপ্টটা কি কিছুটা ক্লিয়ার হয়েছে নাকি দেখেন, এটা আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে, সমস্যা নেই। এটা কি ক্লিয়ার হয়েছে কিছুটা? জি স্যার। জি স্যার, এখন আচ্ছা বুঝতে পারছি স্যার। আর এভার ডিসিতে আচ্ছা, এভারেজ একটা এখন ভোল্ট। কনফিউশন হয়ে গেছিল স্যার, যে একটা স্যার ডিএম আছে আবার ডিসি ভোল্টেজও আছে, তাহলে স্যার ইনপুট ভোল্টেজ হ্যাঁ হ্যাঁ, কোনটা? এখন বুঝতে পারছি স্যার, যে ডিসি ভোল্টেজটা হচ্ছে এভারেজ ভোল্টেজ আর বিএমটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। এভারেজ ভোল্টেজ, ইনপুট ভোল্টেজ, রাইট, স্যার এক্স্যাক্টলি। এইটাই সো আর বলতেছিলাম, ডিসি একটা জিনিস মনে রাখবেন, ডিসি একটা, রাইট, ডিসিতে ওকে, এভারেজ আচ্ছা ভোল্টেজ ঠিক আছে, পাবো, এসিতে পাবো না, তাই না? হ্যাঁ, এটাই আমি এখন নেক্সট, আমার যে টপিক উনি যেটা বললো সেটাই হচ্ছে কিন্তু আমার নেক্সট টপিকটা, আমি যেটা আসলে এক্সপ্লেন করতে চাইলাম। তাহলে এইটা যদি আমার অ্যাভারেজ ভোল্টেজ বের করি আউটপুটের জন্য, তাহলে হোয়াট ইজ দ্য ইনপুট? আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, হোয়াট ইজ, এটা আপনাদের কাছে একটা প্রশ্ন, হোয়াট ইজ দ্য ভিডিসি বা ভি অ্যাভারেজ, যেটা আর কি, অফ এ পিওর সাইনুসয়েডাল ওয়েভ? এটা কিন্তু অনেক
ভাইভাতেও এই প্রশ্নটা জিজ্ঞেস করে একটা সাইনোসয়েডাল পিওর সাইনোসয়েডাল ওয়েভের এভারেজ ভোল্টেজটা কত। সো আমি আমার যে ইনপুটটা এখানে কিন্তু আমার ইনপুটটাই কিন্তু পিওর সাইনোসয়েডাল ওয়েভ, মনে পড়ে ভিএম সাইন থিটা যেটাকে বলছি, জি বা ইনপুটটা দেখতে কিন্তু এরকম, তাই তো? সবাই আছি একসাথে নাকি নাই? জি জি স্যার, স্যার। আছে স্যার। বুঝতে আচ্ছা, বুঝতে পারছি তো আমি কি বলতে চাচ্ছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে আমরা আউটপুটের এভারেজ ভোল্টেজটা দেখলাম, কিন্তু তাহলে ইনপুটের এভারেজ ভোল্টেজ কত? আচ্ছা আমরা তো সূত্রটা জানি, আমরা সূত্রটা ইউজ করি, দেখি কি আসে। ভিডিসি বা ভি এভারেজ যেটাই বলি না, ভিডিসি বলতে ভি এভারেজ বুঝবো। সো আমরা জানি এখানে দেখতে পাচ্ছি সাইনোসয়েডাল পিওর সাইনোসয়েডালেরও পিরিয়ড হচ্ছে 2 পাই, ওই সূত্রটা ব্যবহার করে 1/2 পাই। কিন্তু এবার ইন্টারেস্টিং ব্যাপার, 0 থেকে 2 পাই পুরোটাই কিন্তু সাইনোসয়েডাল। এর আগের বার ছিল শুধু আউটপুটে 0 থেকে পাই পর্যন্ত ছিল, বাকিটুক কাটা পড়ে গেছিল। সো 0 থেকে পাই পর্যন্ত সাইনোসয়েডাল ছিল, বাকিটুক 0 ছিল। কিন্তু এবার 0 থেকে 2 পাই পর্যন্ত কি আসলে সাইনোসয়েডাল না, তাই তো জি স্যার। নাকি? জি জি রাইট। আপনি এখন যদি 0 থেকে 2 পাই সাইন থিটা ডি থিটা করেন, বাসায় করলে আপনি দেখতে পাবেন আসলে এই ভ্যালুটা 0 আসে, ইন্টারেস্টিংলি। আর এটা বাসায়ও করা লাগবে না, এটা আপনি ম্যাথও করা লাগবে না, মাথা খাটান, বুদ্ধি খাটান। এভারেজ মানে কি? ভিএম দিতে হবে না স্যার? হ্যাঁ আমি না VM না sin না theta আমি দিতে শেষ করি। ও আচ্ছা, ভিএম সাইন থিটা হবে, রাইট, থ্যাংক ইউ। ভিএম সাইন থিটা হবে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, সো যেটা বলতেছিলাম, এটা আপনার ক্যালকুলেট করারও দরকার নাই, এটা দেখেই বুঝে ফেলতে হবে এটার এভারেজ ভোল্টেজ যে জিরো হবে। কেন বললাম এটা দেখে বুঝে ফেলতে হবে এটার এভারেজ ভোল্টেজ 0 হবে? আমি বললাম আপনাকে একটা উদাহরণ দিই, দেখেন এখন আসলে আপনারা খুব ইজিলি ধরতে পারবেন এটা। আমি জানি আপনারা আসলে অনেক স্মার্ট, আপনারা পারবেন এটা ধরতে। আমি বললাম দুইটা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, এখন আমি দুটো স্টুডেন্টের মার্ক প্রকাশ করলাম আপনার কাছে আবারও আগের মতো, ঠিক আছে? দুটো স্টুডেন্ট এবং মার্কটা হচ্ছে এই বরাবর। এখন বললাম একটা স্টুডেন্ট খুবই ভালো, ঠিক আছে, সে 10 পাইছে, 10-এ 10 পাইছে, ফুল মার্ক পাইছে, ধরেন কথার কথা। কিন্তু আরেকটা স্টুডেন্ট কি হয়েছে, নকল করতে যায় ধরা খাইছে, আমি রেগে মেগে তাকে -10 দিয়ে দিলাম। আপনি আমাকে বলেন এভারেজ ভোল্টেজ এভারেজ ভ্যালুটা কত হবে? 0 হবে স্যার। জিরো কিভাবে Zero. কিভাবে বুঝলেন আপনি 0 হবে? স্যার কিভাবে বুঝলেন? পজিটিভ নেগেটিভ স্যার, সামেশন করলে স্যার 0 এসে পড়বে স্যার। 0। কাটাকাটি হয়ে জিরো সহজ চলে কথা আসবে। হচ্ছে, তার মানে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এখানে যতটুক সে মার্ক পজিটিভ পাইছে ততটুক মার্ক সে এখানে নেগেটিভ পাইছে পরের জন্য, তাই তো? তাই না? জি স্যার। জি জি স্যার। যতটুক জি, স্যার। পজিটিভ পাইছে ততটুক নেগেটিভ। তাহলে একই কনসেপ্ট আপনি এখানে অ্যাপ্লাই করেন সাইনোসয়েডালের ক্ষেত্রে, 0 থেকে পাই পর্যন্ত যতটুক পজিটিভ, পাই থেকে 2 পাই ততটুকুই নেগেটিভ, নাকি? বুঝতে পারলাম? জি স্যার। সো ওই কনসেপ্ট অ্যাপ্লাই করলে এটা তো ম্যাথ করারও দরকার পড়ে জি না, স্যার, আসলে বুঝতে এটা পারছি। জিরোই হয়, ঠিক আছে? সো আসলে এভারেজ ভোল্টেজটা হচ্ছে এরকম কিছু একটা। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা তো ডিসি যে ভোল্টেজ গুলো দেখে থাকি ব্যাটারিতে, সেগুলো তো আমরা ডিসি ভোল্টেজ বলে থাকি। এবং আমরা এবার একটু আসি, একটু পাশে আমরা একটু লিখি নাম্বার 2। সো নাম্বার 2, আমরা সাধারণত ডিসি যেই ভোল্টেজ বলে থাকি, তাহলে আপনি এখন বলতে পারেন যে স্যার আমরা তো সাধারণত এরকম দেখি যে ডিসি ভোল্টেজ ওকে 10 ভোল্ট ডিসি, তাহলে এরকম তো দেখি আমরা, এরকম কি আসলে তাহলে ভোল্টেজ নেই? হ্যাঁ অবশ্যই ভোল্টেজ আছে। আচ্ছা তাহলে এটা কিরকম? ধরলাম আমি এটা একটা ব্যাটারির ভোল্টেজ, ঠিক আছে? তাহলে আপনার প্রশ্ন এখন আসতে পারে যে এখন আমি দেখেন আস্তে আস্তে আপনাদের সব কনফিউশন দূর হয়ে যাবে, আমার সাথে থাকলে আপনার সব কনফিউশন দূর হয়ে যাবে, খালি আপনাকে অ্যান্সার করতে হবে, আমি যে যে প্রশ্ন করবো অ্যান্সার করতে হবে। এখন আমি আবার ফেরত আসি, আমার এই মাউস পয়েন্টারটা কি দেখা যাচ্ছে আমার? জি আচ্ছা, আমার মাউস পয়েন্টারটা দেখেন V0 আউটপুট যে ভোল্টেজটা রয়েছে সেটার দিকে আমি পয়েন্ট করছি। সো এইখানে আপনি আমাকে বলেন এই সিগন্যালটা কি এসি নাকি ডিসি? হোয়াট ইউ থিংক? বুঝে বলবেন, অ্যানসারটা বুঝে। এই আউটপুট ভোল্টেজটা এসি নাকি ডিসি? মাউস পয়েন্টটা দেখা যাচ্ছে না স্যার। ও আচ্ছা, দেখা যাচ্ছে না, তো এটাই তো জিজ্ঞেস করলাম ফার্স্টে। এটা কি এসি না নাকি ডিসি? ডিসি এটা কোনটা, এসি নাকি ডিসি? ডিসি ডিসি ডিসি। আর কেউ কোনো কিছু উত্তর দিতে যাচ্ছেন, এসি নাকি ডিসি? স্যার ডিসি। ডিসি। আচ্ছা এখন আমাকে আপনি উত্তর দেন, এটা কেন আপনারা ডিসি বলতেছেন?
ছবি দেখে কিভাবে আপনি বুঝলেন এটা ডিসি? কারণ স্যার এটার এভারেজ একটা ভোল্টেজ আমরা পাচ্ছি এবং নেগেটিভ হাফ সাইকেল নাই, তাই এভারেজ ভোল্টেজটা পাচ্ছি। যদি এইটাই আসল কথা না, এভারেজ ভোল্টেজ পাওয়া না পাওয়ার থেকেও ওইটা কিন্তু আপনি সেকেন্ড যে কথাটা বলছেন সেটা আসল। আমরা ডিসির যে সংজ্ঞা ডেফিনেশন জানি কি হবে, যে সময়ের সাথে অল্টারনেট করবে না, মনে পড়ে ডাইরেক্ট Yes, sir. কারেন্ট বলে থাকি, Yes, সময়ের সাথে অল্টারনেট করবে না। এখানে দেখেন আপনার পুরো ফুল সাইকেলের মধ্যে, তার মানে 0 থেকে টি একটা ফুল সাইকেলের মধ্যে দেখেন শুধু পজিটিভ আছে, কোনো নেগেটিভ নাই, অল্টারনেট করে নাই, কিন্তু করছে না না অল্টারনেট করে নাই দেখেই এটাকে কিন্তু আমরা ডিসি বলতেছি। আমার কথা বুঝতে পারছি? জি আমার কথা বুঝতে পারছি কিন্তু আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা উত্তর পাইলাম যে অ্যানসার হচ্ছে এটা হচ্ছে ডিসি। ফার্স্ট অ্যানসার পাইলাম, কিন্তু এটা কি ধরনের ডিসি? এটা কি কি পিওর ডিসি? আমি না। আমি শেষ করি। আচ্ছা একটু আপনার মিউট করেন নয়েজ আসতেছে, একটু মিউট করে নিলে সুবিধা হবে। সো আমার সেকেন্ড কোশ্চেন এখানেই আপনাদের কাছে, সো হোয়াট টাইপ অফ ডিসি? কারণ আমরা তো সাধারণত ডিসি বলতে এই যে এখানে আমরা ডানে 2 নম্বর পিকচার দেখতেছি, পুরো স্ট্রেট কনস্ট্যান্ট একটা ভোল্টেজ বুঝাচ্ছি, তাই না? তাহলে এইটা আবার কি ধরনের ডিসি? সো ব্যাটারির যে ডিসি সেটা কিন্তু আসলে পিওর ডিসি, বুঝতে পারলাম? ব্যাটারিটা কিন্তু পিওর ডিসি, ওই যে উপরে লিখলাম আমি, দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্ট ডিসি ভোল্টেজ, সবসময় 10 ভোল্টেজ দিচ্ছে, কনস্ট্যান্ট ডিসি ভোল্টেজ। তাহলে এইটা কি ধরনের ডিসি? হোয়াট টাইপ অফ ডিসি ইজ দিস? সংজ্ঞা অনুসারে ডিসি, কিন্তু এটা হোয়াট টাইপ অফ ডিসি? তাহলে ইজ ইট Pure পিওর DC ডিসি? না না নো, ইট ইজ নট এ পিওর ডিসি। এটা একটা আসলে পালসেটিং ডিসি বলে থাকি আমরা, পালসেটিং ডিসি, তার মানে নট পিওর। বুঝতে পারলাম সবাই? এটাকে পালসেটিং ডিসি বলে থাকি আমরা। তার মানে কি ডিসি ভোল্টেজই, তার মানে এটা অল্টারনেট করতেছে না, এটার কোনো নেগেটিভ হাফ সাইকেল নেই, জাস্ট একটা পজিটিভ ইয়া রয়েছে, মানে হয়তো বা আইদার পজিটিভ থাকবে না বা নেগেটিভ থাকবে, যে কোনো একটা পোলারিটি রয়েছে। এমন একটা ডিসি সিগন্যাল যার নাকি একটা পোলারিটি রয়েছে, কিন্তু এটা কি করতেছে? পালস করতেছে, মানে ভ্যালুটা কনস্ট্যান্ট নাই, কিছুক্ষণ পর পরই কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে ভ্যালুটা, কিন্তু পোলারিটি একটা। সো এটা আসলে সংজ্ঞা অনুসারে ডিসির মধ্যে পড়তেছে, কিন্তু ভ্যালুটা কনস্ট্যান্ট নাই দেখে এটাকে আমরা কি বলতেছি? পালসেটিং ডিসি বলতেছি। আমার কথা বুঝে গেছে? ইয়েস স্যার তাহলে এইটাকে যদি আমরা একটা কোয়ান্টিটি দিয়ে প্রকাশ করতে চাই, তাইলে আমার তৃতীয় নম্বর প্রশ্নটা হচ্ছে, এটাকে যদি আমরা একটা কোয়ান্টিটি দিয়ে প্রকাশ করতে চাই, তাহলে ভ্যালুটা কত হবে? আমরা এটা অলরেডি অ্যান্সার করে ফেলেছি, সেটার ভ্যালুটা আমরা বের করেছি, দেখাইছি কিভাবে করতে হয়। সেটা হচ্ছে ওই 0.318 ভিএম। বুঝতে পারলাম? একটা কোয়ান্টিটি দিয়ে প্রকাশ করতে, যেহেতু এটা চেঞ্জ হচ্ছে, তাহলে এটাকে প্রকাশ করতে চাইলে আমরা আসলে এরকম একটা ভ্যালু দিয়ে প্রকাশ করতে পারি। বুঝতে পারলাম? যেহেতু চেঞ্জ হচ্ছে, এটা ভ্যালুটাকে এরকম একটা সূত্রর মাধ্যমে আমরা একটা ভ্যালু পাই, সেই ভ্যালু দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, সো এই জিনিসগুলো এখন আমরা দেখলাম। এই জিনিসগুলো কি ক্লিয়ার হয়েছে? দেখেন আগে আমাকে এইগুলো অ্যান্সার দেন আপনারা, যতদূর আলোচনা করলাম সেটা ক্লিয়ার হয়েছে নাকি? স্যার ওকে ফাইন, আমার ভেরি clear। গুড। ওকে নাইস। এখন নেক্সট যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের তাহলে আর একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করবো এখন। কোশ্চেন নাম্বার 4, এখানে আমি লিখি কোশ্চেন নাম্বার 4টা। সো আমি এখানে অ্যারো সাইন দিচ্ছি যে বোঝার জন্য যে আপনাদের এইখানকার কন্টিনিউশন কোশ্চেন নাম্বার 4টা এখানে দিচ্ছি। তাহলে ইজ ইট পসিবল টু মেক a pulsating DC similar to constant DC? আমার কথা বুঝে গেছেন কি বললাম? জি স্যার পসিবল। কনস্ট্যান্ট ডিসি অথবা পিওর ডিসি যেটাকে আমরা বলে থাকি, এটা কি পসিবল নাকি? তার মানে এই যে এটা এখানে কিন্তু ভিডিসির ভ্যালু কত আগে এটা বোঝার চেষ্টা করি। ফার্স্টের এই এখানে ভিডিসির ভ্যালুটা কত? পুরো কনস্ট্যান্ট সুন্দর 10 ভোল্টেজ, কারণ এখানে কোনো পালসেটিং হচ্ছে না, পিওর ডিসি 10 ভোল্টেজ, এটা সুন্দর ইজি। ওকে, ফার্স্টের যে ছবিটা উপরের ছবিটা দেখতে পাচ্ছি আমরা। কিন্তু এখন আমার প্রশ্ন যে আমাদের যে আউটপুট ভোল্টেজটা সেটা কি আমরা পুরো পালসেটিং না হয়ে কনস্ট্যান্ট ডিসি বা পিওর ডিসি করতে পারবো? পারবো। মোটামুটি আমরা করতে পারবো। ইয়েস,
আমি ইয়েস বলতেছি ঠিকই, মোর অর লেস পরবর্তীতে বলবো, মোর অর লেস। কারণ আসলে কথাটা পুরোপুরি সত্য না, ইয়েস না, আসলে পুরোপুরি সত্য না। কারণ পুরোপুরি পিওর ডিসি আমরা করতে পারবো না, কিন্তু মোটামুটি দেখে মনে হবে পিওর ডিসি বা কনস্ট্যান্ট ডিসি। তাহলে এটা করে কিভাবে, হাউ টু ডু দ্যাট? দেখেন আমি ধাপে ধাপে যাচ্ছি, কিন্তু কিভাবে যাচ্ছি, সব ধাপে ধাপে যাচ্ছি। এটা করার জন্য আমি আবারও আমার সেই সার্কিটটা আঁকবো, সবাই একটু বুঝি কিভাবে আমি আসলে করব। একই সার্কিট আমি আঁকছি, দেখেন। তো আমরা জানি আসলে কিভাবে কাজ করে এই সার্কিটটা। কোথাও যদি মনে হয় যে আমি বুঝতেছি না, তাহলে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? একই সার্কিট আমি আঁকছি। সো আমি জানি এটা পজিটিভ হাফ সাইকেলে কাজ করবে, আমি এটার আউটপুটের ছবিটাও জানি, আমি চিনি এটার আউটপুট। এখন আমি চাচ্ছি একটা জিনিস, চাচ্ছি এটাকে কি আমি কনস্ট্যান্ট করতে পারবো নাকি, আমার প্রশ্নটা ছিল সেই জায়গাটায়। এখন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, ক্যাপাসিটরের কথা শুনেছি আমরা। ইয়েস স্যার। জি স্যার। ক্যাপাসিটর আর মানে ক্যাপাসিটরের কাজটা কি আমাকে কেউ বলতে পারবেন? চার্জ ক্যাপাসিটর ধরে কি রাখে। কাজ করে? রাইট, এক্স্যাক্টলি, চার্জ ধরে রাখে। চার্জ ধরে রাখে। ক্যাপাসিটর কি করে? চার্জ ধরে রাখে। আপনি কিন্তু অ্যান্সারটা দিলেন যে ক্যাপাসিটর চার্জ ধরে রাখে। তাহলে আমি ক্যাপাসিটরকে মোটামুটি সহজ ভাষায় যদি বলতে চাই, একটা পানির ড্রাম বলতে পারি। ক্যাপাসিটর যেমন একটা সিলিন্ড্রিক্যাল বাক্স, ওটাকে পানির ড্রামের মতো চিন্তা করেন। তো আমি ধরেন পানির ড্রামে কি করি আমরা, আমরা জানি আমাদের সবারই মোটামুটি অনেকেরই ওয়াশরুমে যখন পানির সংকট হয়, আমরা যে কাজটা করি, পানির ড্রামে পানি ভরে রাখি, সোর্স থেকে পানি ভরে রাখি। সোর্স মানে কি? কল থেকে পানি ভরে রাখি। যখন সোর্সের পানি চলে যায়, পানির অভাব হয়, তখন আমরা কোথা থেকে পানি ব্যবহার করি বলেন? বালতি থেকে। বালতি থেকে বা ড্রাম থেকে পানি ব্যবহার করি। তাহলে আমি ক্যাপাসিটরও তো এক ধরনের কি বলে, বালতি বা ড্রাম। সেখানে কি হয়, আমি তাহলে সোর্স থেকে আগে চার্জ ধরে নিই। আমার কথা বলতে গেছে, আমি কি বললাম, আমি সোর্স থেকে যেরকম বালতিতে আমি সোর্স থেকে পানি ধরছি, একইভাবে ক্যাপাসিটরের যেহেতু চার্জ ধরে রাখে, আমি সোর্স থেকে চার্জ ধরে রাখি। যখন সোর্স থাকবে না, তখন আমি ক্যাপাসিটর থেকে দিব। পানি দরকার পড়লে আমি ক্যাপাসিটর, বা চার্জ দরকার পড়লে আমি ক্যাপাসিটর থেকে দিব। এটা কি হয় নাকি হয় না বলেন হয় তো? স্যার। Is it possible? তাহলে আপনার কথাই থাকলো, আপনাদের কথাই থাকলো। আমি এখন একটা কাজ করব, একটু মিউট করে নেন, আসলে অনেক নয়েজ হচ্ছে, তো পরে অন্যদের সমস্যা হতে পারে। সবাই বুঝতে পারছি তো? দেখেন, এটা কিন্তু ক্রুশাল ডিসকাশনে আছি এখন আমরা, খুবই ক্রুশাল। আমি এখানে এই পর্যায়ে একটু মুছে দেই, তাতে সুবিধা হবে আমার জন্য। কিছু জিনিস আমি মুছতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো বুঝার সুবিধার জন্য আমি 3টা ক্যাপাসিটর রাখবো, কিন্তু 3টা আলাদা আলাদা ক্যাপাসিটর, এবং 3টার জন্য আমি অ্যানালাইসিস করব। সো এখানে একটা রেড ক্যাপাসিটর আমি দেখতে পাচ্ছি, আঁকলাম, প্যারালালি আঁকলাম, অবশ্যই প্যারালালি আঁকলাম। এবং ফাইনালি আমি আরেকটা ক্যাপাসিটর রাখতে চাচ্ছি। সো ফার্স্ট আমি রেড ক্যাপাসিটেন্স সহ যে সার্কিটটা, বাঁ দিকের অংশটা ফিক্স, আমার কথা বোঝা যাচ্ছে? বাঁ দিকেরটা ফিক্স, আর ডান দিকের গুলো ভ্যারি করবে। আমি এটাই বোঝাতে চাচ্ছি, এখানে ছবিটার মাধ্যমে এটাই বোঝাতে যাচ্ছি। সো এটাকে আমি বলছি C1, এটাকে বলছি C2, এটাকে বলছি C3। একটা রিলেশনশিপ দেখবো আমি 3টার মধ্যে। এইখানে আমি একটু সামারি করে দেই। সো C1 ইজ লেস দেন C2 ইজ লেস দেন C3। তার মানে C3 কি সবচেয়ে বড়, এটা বুঝতে পারছি? ইয়েস স্যার। লার্জ ক্যাপাসিটর। আর C1টা কি? স্মল ক্যাপাসিটর। C2টা মাঝামাঝি। তো এখন আমি দেখব, যদি আমার হাফ ওয়েভ রেকটিফায়ার যে সার্কিটটা রয়েছে, সেটার সাথে যদি আমি C1 বা স্মল একটা ক্যাপাসিটর জুড়ে দেই, সেই ক্ষেত্রে আমার আউটপুট ভোল্টেজটা কিরকম? আমি এখন খালি শুধুমাত্র আউটপুট ভোল্টেজ রাখবো। আমার কথা বোঝা গেছে গাইস? আমি কথা বুঝতে পারতেছি কি বললাম আমি? ইয়েস স্যার। আমার একটু ড্রয়িংটা একটু খারাপ হবে হয়তোবা, এটা একটু মাথায় রাখবেন। এটা ছিল আমার ইনপুটটা, তাই তো? আমি আপনাদের সুবিধার জন্য সবকিছুই আঁকবো। এখানে আমি বলতেছি T/2, এটাকে বলতেছি T। এটা বলার কারণ আছে, আপনারা বুঝতে পারবেন কেন আসলে আমি আঁকতেছি। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে আমি আসলে হাফ ওয়েভ রেকটিফায়ারটা এত আলোচনা করতেছি কারণ পরবর্তীতে আমি ফুল ওয়েভ রেকটিফায়ারটা খুব দ্রুত চলে যাব, আপনাদেরকে এটা বুঝতে হবে নিজেদেরকে।
দেখেন আমি উইদাউট ক্যাপাসিটর যখন ছবি আঁকি তখন এটা দেখতে কিরকম হয়। এটা হচ্ছে আমার ভি আউটপুট, বলতেছি এটা কি উইদাউট ক্যাপাসিটর, মানে কি নাই, কোনো ক্যাপাসিটর নাই। ঠিক আছে, ওকে। লেখাটা দেখতে একটু ইয়া হয়ে গেল, বোঝা যাচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে আমি কি বললাম গাইস? জি স্যার। একটু রিপ্লাই করতে হবে, হ্যাঁ। সো আমরা কিন্তু জানি উইদাউট ক্যাপাসিটর ছবিটা কিন্তু এরকমই ছিল, মনে পড়ে? আমি এখানে লিখি, ডান দিকে লিখি, তাহলে হয়তো সুবিধা হবে। বলে দেই, ওকে, উইদাউট ক্যাপাসিটর। এইবার আমি আঁকবো হচ্ছে রেড, রেড তার মানে C1 এর জন্য এবার আমি আঁকবো। তারপর ছোট্ট একটা ক্যাপাসিটর লাগিয়েছি আমি, এবং কালারটাও রেড নিলাম এই কারণে সো এটা T/2 ছিল। সবাই দেখতে পাচ্ছি? রেসপন্স কিন্তু খালি দুইজনের কাছ থেকে আসতেছে, জি এটা স্যার। একটু খারাপ জিনিস। জি স্যার। জি স্যার। হুম, বুঝাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখেন এইবার কি হচ্ছে ভালো করে বুঝবো। এবার আমি দুই ভাগে ভেঙে এটা আঁকবো, ছবিটা দুই ভাগে আঁকবো আমি। সো উইদাউট ক্যাপাসিটর আমার জানতাম যে আমরা কি হচ্ছিল, এরকম একটা আউটপুট আসতেছিল। উইদাউট ক্যাপাসিটর এরকম একটা আউটপুট আমরা এক্সপেক্ট করতেছিলাম, উপরে দেখছি আমরা ছবিটা। কিন্তু আমি যখন ক্যাপাসিটর তো প্যারালালি লাগিয়েছি, লাল রঙের যেটা উপরে দেখতে পাচ্ছি, লাল রঙের সার্কিটটা মানে ক্যাপাসিটরটা প্যারালালি লাগাইছি, তখন কি হয়, ক্যাপাসিটরটা যে দেখেন 0 ভোল্ট থেকে স্টার্ট করেছি, 0 ভোল্ট থেকে ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু করবে, চার্জ হচ্ছে চার্জ হচ্ছে চার্জ হচ্ছে, পিক ভোল্টেজ পর্যন্ত ক্যাপাসিটর চার্জ হবে। ঠিক আছে, চার্জ হলো, এই যে চার্জ ধরে রাখতেছে কিন্তু ক্যাপাসিটর। যেই মাত্র সাপ্লাই, এই কালো ফর্মটা, ওয়েব ফর্মটা কি সাপ্লাই ভোল্টেজ থেকে আসছে, তাই না? যেই মাত্র সাপ্লাই ভোল্টেজের ভ্যালুটা, ভালো করে শুনে নেন, সাপ্লাই ভোল্টেজের ভ্যালু আমার ক্যাপাসিটরের যেই ভোল্টেজটা আসবে সেটার থেকে ছোট হয়ে যাবে, মানে চার্জ জমতে জমতে ক্যাপাসিটরটার থেকে ভোল্টেজটা যখন ছোট হয়ে যাবে, তখন কিন্তু ক্যাপাসিটর আসলে কি করবে, আমার সাপ্লাই ক্যাপাসিটর হচ্ছে, দেখেন ক্যাপাসিটর হচ্ছে আপনার ভোল্টেজটা ডমিনেট করা শুরু করবে। দেখতে পাচ্ছি কি করলাম? তাহলে আপনার আউটপুট ভোল্টেজটা দেখতে আসলে এরকম হয়ে যাচ্ছে। এই লাল ডটেড লাইনটা দেখতে পাচ্ছি আমরা? ইয়েস স্যার। তার মানে জি, আমি স্যার। যদি পাশে পাশে একটা রাফ আউটপুট ভোল্টেজ আঁকি আপনাদের জন্য সুবিধার জন্য, তাহলে আপনার আউটপুট ভোল্টেজ শেপটা একটু বাজে হয়ে গেল দেখতে। আর ভোল্টেজটা জিরোতে আনতে ডিলে করবে। এরকম কিছু একটা হবে, ঠিক আছে? ওকে, আপনার তাহলে আউটপুট ভোল্টেজটা এটা হচ্ছে উইথ ক্যাপাসিটর, বলতেছি উইথ C1। আমি আলাদা করে দেখালাম, এবার আমি সরাসরি দেখাবো, কারণ যেহেতু আপনারা হয়তো বুঝতে পারবেন যে প্রত্যেকবার একই ঘটনা ঘটবে, যে পিক ভোল্টেজ পর্যন্ত কি হবে, এটা পিক ভোল্টেজ পর্যন্ত ক্যাপাসিটরটা চার্জ হবে, সাপ্লাইয়ের যে পিক ভোল্টেজটা রয়েছে সেই পর্যন্ত ক্যাপাসিটরটা চার্জ হবে, এরপর থেকে ডিসচার্জ হওয়া শুরু করবে ক্যাপাসিটর, এটাকে বলা হয় ক্যাপাসিটর ডিসচার্জ হওয়া, ঠিক আছে? তাহলে সেকেন্ড কেসে কি হচ্ছে একটু দেখি। তার মানে আমার ক্যাপাসিটেন্সটা এরকম, এবার কিরকম আছে, মিডিয়াম টাইপের। কিরকম টাইপের আছে এবার? মিডিয়াম, ঠিক আছে? সো এটা কিরকম হবে, ওয়েভ শেপটা একটু দেখি। তাহলে পিক পর্যন্ত সেম থাকবে, এই পর্যন্ত সেম থাকবে, এরপরে দেখেন কি হয়ে যাচ্ছে, এরকম কিছু একটা হবে, একটু বেশি ইয়া হয়ে গেল, এত সুন্দর হয়নি, সরি সরি ফর দ্যাট। এরকম হবে রাফলি। সো এটাকে আমরা বলছি উইথ ক্যাপাসিটর 2। তার মানে এটার সাথে এটার আগেরটার সাথে এটার পার্থক্যটা কি, আগেরটায় পানির পরিমাণ বা চার্জের পরিমাণ কম ছিল তাই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, পরেরটায় পানির পরিমাণ বা চার্জের পরিমাণ বেশি ছিল তাই বেশিক্ষণ স্থায়ী ছিল, এবং ফাইনালি লাস্টেরটা যদি আমি বলতে চাই, লাস্টেরটা আমি কি কালার ইউজ করেছিলাম, পার্পল কালার। সো লাস্টেরটা যদি আমি বলতে চাই, দেখেন এটা কিরকম হয়। আমি বলতেছি অনেক বড় একটা বালতি আমি নিব,
ভেরি লার্জ। ঠিক আছে, আমি একটা অনেক বড় একটা বালতি যদি নেই, সরি বাঁকা হয়ে গেল। সবাই বুঝতে পারছি তো? ইয়েস স্যার। ওকে, প্রশ্ন করবেন, না বুঝলে প্রশ্ন করবেন। সো এগেইন আমার আউটপুট ভোল্টেজ আগের মতোই যখন পিক পর্যন্ত সেম থাকবে, কিন্তু এইবার দেখেন যখন আমি অনেক বড় ক্যাপাসিটেন্স, বহুত বড় একটা, আপনি চিন্তা করেন এমন যদি একটা বালতি হয়, ধরেন আমরা সাধারণত বাসা বাড়িতে যে ড্রাম রাখি, ধরেন আপনার কারেন্ট চলে যাচ্ছে 1 ঘন্টা পরে কারেন্ট আসতেছে, আবার এটা একটু কল্পনা করি, কারেন্টটা 1 ঘন্টা পর আসতেছে। এখন আপনার বাসা প্রথম বালতিটা কিরকম ছিল বা প্রথম ক্যাপাসিটেন্সটা কিরকম ছিল আমি এটা বুঝাচ্ছি তুলনামূলক। যে বালতিটা ছোট ছিল, যে আপনার পর 1 ঘন্টার আগেই যেই সময়টা আপনার কারেন্ট থাকতেছে না বা আপনার পানি থাকতেছে না, তার আগেই আপনার পানির পরিমাণটা ফুরিয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? আমার কথা বুঝে গেছে আমি কি বললাম? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। দ্বিতীয় সি2 টাইপের বালতিটা কিরকম, আপনার হ্যাঁ বালতি আছে, কিন্তু দেখতে পাচ্ছেন যখন আপনার কারেন্ট চলে গেছে আপনি কি করলেন, হ্যাঁ পুরোটা সময়ই আপনি পানি ব্যবহার করতে পারতেছেন, আপনি একটু কমায় কমায় পানি ব্যবহার করতেছেন, কারণ আপনার পানির লিমিটেশন আছে অনেক। ঠিক আছে, পানির কারণ আপনি আহ, মানে পানির এই যে এই ভোল্টেজের যে ম্যাগনিচিউডটা দেখতে পাচ্ছি সবুজটাতে, সেটা মনে করেন পানির ম্যাগনিচিউড, মানে আপনি কমায় কমায় আগে যেরকম ব্যবহার করতেছিলেন এখন কমায় কমায় পানি ব্যবহার করতেছেন, যাতে মানে না পুরা শেষ হয়ে যায়নি। না শেষ হয়ে যায়, রাইট। এখন ধরেন আপনি এমন সি3 এমন একটা বালতির কথা চিন্তা করতেছেন আপনি সি3 তে, উইথ সি3, যেটা নাকি হিউজ একটা বালতি, ঠিক আছে, আপনার আসলে টেনশনই নাই, দূর 1 ঘন্টা কেন 2 ঘন্টাও চলবে এরকম টাইপের, বুঝা যাচ্ছে? তো সেই ক্ষেত্রে যেটা হবে, দেখতে পাচ্ছি, সো আপনার যেই মুহূর্তে কারেন্ট চলে গেল, আপনার পানির পরিমাণ এত বেশি, আসলে এত বড় বালতি যে আপনার টেনশনই করতে হচ্ছে না, দূর আমার অনেক বড় বালতি আছে, কারেন্ট আসুক না আসুক ডাজেন্ট ম্যাটার, এরকম। আমার কথা বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই ছিল আমার উইদাউট ক্যাপাসিটর এবং উইথ ক্যাপাসিটরের এফেক্টটা। ঠিক আছে, কিভাবে আসলে, তাহলে এখন আমি দেখাই একটা, মানে তাহলে সাইকেলটা দেখতে কিরকম হবে, একটা ফুল সাইকেল দেখতে কিরকম হবে তাহলে। এখন আপনাদের প্রশ্ন এটা আসতে পারে যে আচ্ছা ঠিক আছে, এটা তো একটা একটা ফুল সাইকেল আঁকলাম, সরি, এটা কন্টিনিউয়াস ওয়েভটা দেখতে কিরকম হবে। কন্টিনিউয়াস ওয়েভটা দেখতে আমি রাফলি একটা স্কেচ করতেছি আপনাদের বোঝার জন্য, রাফ একটা স্কেচ। আমার মনে হয় এটা বুঝতে পাচ্ছি আমরা অনেকেই, এটা আউটপুটের রাফ স্কেচটা। একইভাবে এইটার রাফ স্কেচটা কিরকম হবে, ঠিক আছে, এটা রাফ স্কেচটা কিরকম হবে, তারপর আবার চার্জ হবে। দেখেন এখানে কিন্তু আগেরটা চার্জ শেষ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু চার্জ শেষ হওয়ার আগেই আবার কি হচ্ছে, চার্জ হচ্ছে, পুরো বালতি খালি হচ্ছে না আর কি, তাই না? এবং ফাইনালি লাস্টেরটা কিরকম হচ্ছে, এখানে লাস্টেরটাতে এত বড় বালতি যে চার্জ যে অল্প পরিমাণ পানি খরচ হচ্ছে, সেটা যখন আবার পূর্ণ হচ্ছে এটা বুঝাই যাচ্ছে না। ঠিক আছে, অলমোস্ট পিওর ডিসির মতো। পিওর ডিসির মতো, অলমোস্ট পিওর ডিসি। তাহলে ওই যে যেটা বললাম যে এটা কি পসিবল নাকি, একটা প্রশ্ন করেছিলাম যে এটা কি পসিবল নাকি যে কনস্ট্যান্ট ডিসি বা পিওর ডিসি বানানো। ওই যে এটার অ্যান্সারটা হচ্ছে ইয়েস, মোর অর লেস বলেছিলাম। হ্যাঁ মোটামুটি যখন সি3 বা বহুত বড় ক্যাপাসিটার লাগাবো, তো এখানে লিখে দিলাম, ও সরি, বহুত বড় ক্যাপাসিটার লাগাবো তখন এটা দেখতে অনেকটাই মনে হবে, লিখে দিলাম ফর সি3, ওকে, যাতে আপনারা পরবর্তীতে এটা দেখে বুঝতে পারেন। আশা করতেছি বুঝতে পারবেন কিছুটা। সো এখন এই পর্যায়ে আপনি আমাকে বলেন যে আপনার ক্যাপাসিটার উইথ ক্যাপাসিটার উইদাউট ক্যাপাসিটার, আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের ওয়েভ ফর্ম কিরকম হবে এটা কি বুঝতে পারছি নাকি, এবং ডিসি ভোল্টেজ কি জিনিস এটা সম্পর্কে ধারণা ক্লিয়ার হয়েছে নাকি? ইয়েস স্যার। এখন আরো মজার জিনিস দেখাবো এখন আমি, দেখেন এটা
উইদাউট ক্যাপাসিটরের জন্য আঁকছি আমি। আর আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমরা ক্যাপাসিটর ইউজ করে স্যার এটা পিওর ডিসির মতো করতে যাচ্ছি স্যার, অন্য কোনো কিছু কি ইউজ করা যাবে স্যার? অন্য কোনো source? মানে পিওর ডিসি বানানোর জন্য? হ্যাঁ হ্যাঁ, পিওর ডিসি বানানোর জন্য ক্যাপাসিটর ইউজ করলাম স্যার। না, অন্য কোনো কিছু আপনি ইউজ করতে পারতেছেন না ক্যাপাসিটর ছাড়া, কারণ ক্যাপাসিটরই আসলে আপনার চার্জটা ধরে রাখে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? প্যারালালি কিভাবে কানেকশনটা দিচ্ছি, তাও আবার লোডের সাথে প্যারালালি কানেকশন দিচ্ছি। কানেকশন দিলে আপনার ক্যাপাসিটরটা চার্জ ধরে রাখতেছে। ওকে, তার মানে আর কোনো ওয়ে নেই স্যার? আর কোনো ওয়ে নাই না, ঠিক আছে। মানে আমার জানা মতে নেই। স্যার ট্রান্সফরমার ডায়োড দিয়ে তো করা যাবে না স্যার? ওটা ডিসি বানানো যায় কিন্তু পিওর ডিসি বানানো যায় না। স্যার ফুল ব্রিজ রেকটিফায়ার দেওয়া হয় না? ওটা ডিসি, আমি বারবার বলতেছি পালসেটিং ডিসি হবে, পালসেটিং ডিসি হবে, কিন্তু আমাদের টার্গেট কিন্তু উনি যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে পিওর ডিসি বানানো যায় নাকি। আমার কথা বুঝে গেছে কি বললাম আমি? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন আমি একটু সামারি করি। দেখেন সামারিটা কি মজার ব্যাপার। এইটার যদি ফার্স্টের ছবিটার জন্য আমি যদি ভিডিসি বা এভারেজ ভোল্টেজ করি সেটা কত? 0 ভোল্ট। এইটার জন্য যদি ভিডিসি করি কত ভোল্টেজ? 0.318 ভিএম, তাই না? পরেরটার যদি জন্য ভিডিসি করি সেটা কিরকম হবে? গ্রেটার দেন 0.318 ভিএম হবে, কিন্তু এই যে দেখেন, তার মানে 0.318। আমি একটু নাম্বার দিই, নাম্বার দিলে সুবিধা হবে। আমি এটাকে 1 বলতেছি, এটাকে 2 বলি সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য, এটাকে 3 বলতেছি। সো ভিডিসি 3 যেটা হবে, তার মানে এই রেড কার্ভের জন্য যখন আমি ক্যাপাসিটেন্স অ্যাড করলাম প্যারালালি, দেখতে পাচ্ছি এইটার ডিসি ভোল্টেজটা 0.318 ভিএম থেকে বেড়ে গেছে। দেখতেছেন বেড়ে যাচ্ছে কিন্তু ডিসি ভোল্টেজ। এবং ও সরি, মাই মিস্টেক। এবং যখন আমরা এই রেডের কথা চিন্তা, সরি গ্রিনের কথা চিন্তা করছি, গ্রিনটা কিরকম হয় দেখি। ভিডিসি, ও সরি নট গ্রিন, সো ভিডিসি 3 মানে আরো বড় যখন ক্যাপাসিটেন্স লাগালাম, এটা কিরকম? গ্রেটার দেন ভিডিসি 3। ইন্টারেস্টিং, দেখতে পাচ্ছি। এবং ফাইনালি যখন অনেক বড় ক্যাপাসিটেন্স লাগাইলাম তখন কি হবে আপনি বলেন তো? এটা কি হবে? ভিডিসি 5টা কি হবে? কার থেকে বড় হবে? ভিডিসি 4। ভিডিসি 4 থেকে বড় হবে। আমার কথা বোঝা গেছে? সো এই হলো একটা সামারি আমাদের, যে আমি প্যারালালি যত বড় ক্যাপাসিটেন্স লাগাচ্ছি, তাহলে আমি এই সামারিটা আপনাদের নিচে লিখে দেই। সামারিটা নিচে লিখতেছি ফাইনালি, যে অ্যাডিং লার্জ ক্যাপাসিটেন্স প্যারালাল, কার প্যারালাল লাগাইলাম? প্যারালাল টু প্যারালাল লোড। রেজিস্ট্যান্স লোড। হ্যাঁ, ওটাকে লোড বলবো আমরা। ইনক্রিজেস, কি ইনক্রিজ করে? ইনক্রিজেস ভি অ্যাভারেজ অথবা ভিডিসি ভোল্টেজ। বুঝতে পারলাম? দেখেন এখন যদি আমার রেড কার্ভটাও কি পালসেটিং ডিসি মানতেছি, রেড কার্ভটাও যে পালসেটিং ডিসি, রেড কার্ভটাও পালসেটিং ডিসি বলছি আমি, মানতেছি এটা সবাই? হ্যাঁ স্যার। ওকে, সো আমি এখন যদি আমি একটা ডিসির একটা দাগ দেই জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য, একটা ডিসির একটা মার্কার ইউজ করি। সো ফার্স্ট এটার জন্য দেখেন আমি ডিসির মার্কার বুঝাচ্ছি আপনাদেরকে। সো ফার্স্ট এটার প্রথমটাতে তো ভিডিসি 1 এ তো ডিসি 0, পরেরটা ভিডিসির লেভেলটা কিরকম হবে? হয়তো বা এরকম হবে কিছু একটা। পরেরটা লেভেলটা কিরকম হবে আমি দেখাই। পরেরটা লেভেলটা হবে হয়তো বা একটু বাড়বে, আগেরটা থেকে একটু বাড়বে, সো এরকম হবে কিছু একটা। পরেরটা লেভেলটা কিরকম হবে? হয়তো বা এরকম, দেখেন আরো বাড়ছে লেভেলটা, এরকম কিছু হবে একটা। পরেরটা লেভেলটা কিরকম হবে? বুঝতে পারলাম? ভিডিসির লেভেল দেখাচ্ছি, ঠিক আছে? ফিগারে ভিডিসির লেভেলটা দেখতে কিরকম হবে, কোয়ান্টিটিতে না, ফিগারে ভিডিসির লেভেলটা দেখতে কিরকম হবে। ওকে, এই হচ্ছে আপনাদের একটা অ্যানালাইসিস হাফ ওয়েভ রেকটিফায়ার সম্পর্কে। দেখেন হাফ ওয়েভ রেকটিফায়ার কিভাবে কাজ করে এটা কি আমরা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারতেছি নাকি? একদম ক্লিয়ার হচ্ছে নাকি? হ্যাঁ আর একটা কোশ্চেন ছিল স্যার। বলেন।
স্যার VDC4 এ স্যার যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি হ্যাঁ যে স্যার আপনি ক্যাপাসিটরে মানে ক্যাপাসিটর যদি আমি একই মানে মানের দুইটা ক্যাপাসিটর যদি আমি স্যার সিরিজে লাগিয়ে দেই, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে স্যার? হুম হুম মানে আপনি তো ইউজ করেছেন জাস্ট একটা। একটা, এবং এটার একটা সাইজের কথা বলেছি, আমি কোনো স্পেসিফিক ভ্যালু বলিনি। আমি কিন্তু এখানে সিরিজ প্যারালাল, দেখেন আমি সিরিজ প্যারালালের ঝামেলায় যাই নাই। কেন বলছি? কারণ হচ্ছে সিরিজ করলে আমরা জানি সিরিজ করলে ক্যাপাসিটরের ভ্যালুটা কমে যায়। সো আমি আসলে ভ্যালু উল্লেখ করিনি কোনো, আমি জাস্ট বলেছি যে ছোট বড়র কথা বলেছি, ঠিক আছে? সো এটা আসলে ভ্যালুটা নির্ভর করবে আপনার লোডের আচ্ছা উপরে। স্যার, ঠিক আসলে আছে, বুঝতে পারছি। বুঝতে পারছেন, ভ্যালুটা নির্ভর করবে এক্স্যাক্টলি আপনাদের লোডের উপরে। এইটার অ্যানালাইসিসের জন্য আমি আপনাদেরকে একটা কাজ করব। আপনাদের আপনাদের কি সবার কাছে পিস্পাইস আছে সফটওয়্যারটা? স্যার আছে। যদি থাকে আমি চেষ্টা করব, আমি একটা অ্যানালাইসিসের জন্য আমি একই সাথে একটা টুল মানে একটা সার্কিট যদি আমি সময় পাই, আমি একটা স্কেমেটিক বানিয়ে আপনাদেরকে আপলোড করে দেবো, ওটা আপনারা নিজের অ্যানালাইসিস করতে পারেন। এবং একই সাথে আপনাদেরকে আমি হয়তোবা দেখি যদি পারি আমি একটা ভিডিও বানিয়ে দিব, যাতে আপনারা সুবিধা মতো আপনাদের কাজগুলো করতে পারেন। দেখি আমি চেষ্টা করব যদি আমি সময় পাই, ঠিক আছে? সো এখন দেখেন, তাহলে আমাদের সামারিটা মোটামুটি একটা ধারণা আমরা একটা ক্লিয়ার হলাম এই ব্যাপারে, যে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার কিভাবে কাজ করে এবং এটার আউটপুট ভোল্টেজের লেভেলগুলো আমি কিভাবে চেঞ্জ করতে পারি বড় ক্যাপাসিটর ইনক্রিজ করার মাধ্যমে। এবং আচ্ছা, এখন এখন আমি যদি একটু ঘুরিয়ে দেই আপনাদেরকে এটা জিনিসটা, আমি একটু আমি আসলে এই জিনিসটা নিয়ে দেখতে পাচ্ছেন যে আমি একটা ছোটখাটো প্রত্যেকটা টপিকই অনেক ছোটখাটো টপিক নিয়ে আমি আসলে অনেক বেশি আলোচনা করছি। আমি জানি না এটা হয়তো অনেকের কাছে একটু ইয়া লাগতে পারে, কিন্তু আমার মনে হয় যে কনসেপ্টগুলো ক্লিয়ার হওয়া দরকার, দেখে আমি আসলে এক্সপ্লেনেশনগুলো একটু বেশি ইয়াতে করছি, ডিটেল করার চেষ্টা করছি। আমি জানি না আপনারা এটাতে সুবিধা পাচ্ছেন কিনা, আমি জানি না। স্যার না, এটাই ঠিক আছে স্যার। এর জন্য আমাদের কিন্তু Clear প্রোগ্রেশনটা হচ্ছে একটু একটু বিষয়গুলো। স্লো, কিন্তু আমি আগেই বলে দিচ্ছি আমাদের প্রোগ্রেশনটা কিন্তু মানে আমরা কিন্তু অনেক স্লোলি প্রোগ্রেস করতেছি। এখন আমি আপনাদের দেখি একটু বুদ্ধিটা টেস্ট করতে চাচ্ছি, যে আমি বললাম আমি একটা সার্কিট দিলাম, আমার প্রশ্ন আপনার কাছে যে এইখানে আমার ইনপুট যদি সিম্পল একটা সাইনোসয়েডাল ওয়েভ হয়ে থাকে, আমার আউটপুটটা কিরকম হবে দেখতে বলেন? আউটপুটে কিরকম হবে? ফার্স্ট প্রশ্ন আপনার কাছে যে এটা কি পজিটিভ হাফ সাইকেলে আউটপুটে ভোল্টেজ আসবে নাকি? পজিটিভ হাফ সাইকেলে কি হবে? আসবে না, জিরো স্যার এটা জিরো। দেখেন আমি কিন্তু স্যার ডায়োডের আসবে না পজিশনটা, স্যার। রাইট 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 এটা স্যার রিভার্স নেগেটিভ বায়াসের হাফ মতো সাইকেল আসবে। রাইট এক্স্যাক্টলি, আমি কিন্তু ডায়োডটাকে উল্টো ভাবে কানেক্ট Negative করেছি। দিচ্ছি। সো এই জায়গাটায় আমার রিভার্স বায়াস হচ্ছে, তার মানে কারেন্ট ফ্লো হবে জিরো, তার মানে এই জায়গাটায় আমার জিরো আসতেছে আউটপুট। এবং আমার নেগেটিভ হাফ সাইকেলে কিন্তু ফরওয়ার্ড বায়াস হচ্ছে ডায়োডটা, তার মানে আমার নেগেটিভ হাফ সাইকেলে কি আসবে আসলে? এরকম হবে না আউটপুটটা দেখতে? ইয়েস স্যার। তাহলে আমি বুঝতে পাচ্ছি, দেখেন মজার ব্যাপার, তাহলে সামারি। সো আমি এটা বুঝতে পাচ্ছি যে পজিটিভ হাফ সাইকেলে একদিক দিয়ে কারেন্ট ফ্লো করতেছিল যখন ওইটা হচ্ছে লাগে আমার ডায়োডের পজিশনটা ওরকম ছিল। নেগেটিভ হাফ সাইকেল দিয়ে আরেক দিক দিয়ে কারেন্ট ফ্লো করতেছিল যখন ডায়োডের পজিশনটা আমি একটু ঘুরিয়ে দিলাম, নাকি? তাহলে তাই তো কারেন্টের ফ্লো ডাইরেকশন কিন্তু চেঞ্জ হয়ে গেল একবার, রাইট? Yes, sir. তো কারেন্টের ফ্লো ডাইরেকশন কিন্তু এবার এরকম হবে, নিচ দিয়ে ঢুকতেছে। সো এইদিকে রেজিস্ট্যান্সের এইদিকে পজিটিভ হচ্ছে, সো তখন আর কি নেগেটিভ পোর্শনটা আমরা পাচ্ছি, রাইট? তাই তো? ইয়েস স্যার। ওকে ফাইন। আচ্ছা, সো আমরা এটার জন্য ক্যাপাসিটেন্স লাগালে কিরকম হবে আউটপুট, এটাও আমরা মনে হয় এক্সপেক্ট করতে পারতেছি যে ক্যাপাসিটেন্স লাগালে কিরকম হতে পারে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি ক্যাপাসিটেন্স লাগালে কিরকম হতে পারে। সো একটা বড় ক্যাপাসিটেন্স হয়তোবা যদি আমি লাগাই, দেখেন প্রথম হাফ সাইকেলটা আমি এমটি রাখছি, কারণ প্রথম হাফ সাইকেলে পজিটিভ হাফের জন্য এটা রিভার্স বায়াস হয়ে রয়েছে। সো সেকেন্ড হাফ সাইকেল থেকে আসলে এটা এইভাবে একটা আউটপুট ভোল্টেজ দেওয়া শুরু করবে। বুঝতে পারছি? জি স্যার। আশা করি এটা বুঝতে পারতেছেন। স্যার। এইবার এইটা কিন্তু আমাদেরকে একটা বুদ্ধি দেয়। দেখেন আমাদের তো একটা হাফ সাইকেল আমরা ইউজ করতে পাচ্ছি, তাই না? আচ্ছা সামারি লেখাটা কেটে দেয়, একটা হাফ সাইকেল আমরা ইউজ করতে পাচ্ছি, তাই তো? আচ্ছা কেমন হতো যদি আমরা দুটো হাফ সাইকেল ইউজ করতে পারতাম? ভালো হইতো না? বেশি পাওয়ার পাইতাম, বেশি ডিসি ভোল্টেজ পাইতাম আমরা, এটা মানতেছি।
পাওয়ার লস হইতো না। না, আমার কথার প্রশ্নের উত্তর দেন। এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমার যে ইনপুটটা রয়েছে, ইনপুটের কি পুরোটাকে আমরা ব্যবহার করতে পারতেছি? ইনপুট সিগন্যালের না না। স্যার একটা অংশ ব্যবহার করতে পারতেছি। পজিটিভ যদি ডায়োডটাকে আমরা ডান দিকে মুখী করে রাখি তাহলে পজিটিভ অংশ ব্যবহার করতে পারতেছি, যদি বাম দিক মুখী করে রাখি তাহলে নেগেটিভ অংশটা ব্যবহার করতে পারতেছি, তাই তো? ইয়েস স্যার। কারণ হচ্ছে পজিটিভ ডানমুখী করে রাখলে একদিকে কারেন্ট ফ্লো করতেছে ক্লকওয়াইজ, আর বামমুখী করে রাখলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করতেছে। কিন্তু এখানে আমি কিন্তু পুরো সাইকেল মানে দুটা হাফ সাইকেল ইউজ করতে পারতেছি না, সো আমার লস। আসলে আমার পাওয়ার আছে কিন্তু আমি পাওয়ারটা নিতে পারতেছি না, এটা আমার জন্য লস না? জি স্যার। মানে লস মানে কি, আসলে অ্যাকচুয়ালি লস না, কিন্তু আমি আসলে কাজে লাগাইতে পারতেছি না, সহজ কথা হচ্ছে এটা, তাই তো? কেমন হতো যদি এটা আমরা কাজে লাগাইতে পারতাম? ভালো হতো না? বেশি পাওয়ার পাইতাম না আরো? তাহলে ইনপুট আমার লস বলবো না, ওটাকে লস বলবো না, আমরা বলতেছি ওটাকে ইউটিলাইজ করতে পারছি, আমার কাছে আছে কিন্তু আমি কাজে লাগাইতে পারতেছি না, কিন্তু লস বলবো না। লস কথাটা আসলে ইলেকট্রিক্যাল সার্কিটে লস বলতে বোঝায় যে ওটা নষ্ট করে ফেলছি আমি, এখানে কিন্তু নষ্ট করতেছি না। তার মানে এখানে আমি সহজভাবে যদি বুঝাই আপনাকে, এখানে যে অংশটা আপনার এই সাইকেলটা যেটা দেখছেন, এখানে আপনার রিভার্স বায়াসের জন্য আপনার কিন্তু কোনো বিল উঠবে না, আপনার বিলটা উঠবে শুধুমাত্র ফরওয়ার্ড বায়াসের জন্য। আমার কথা বুঝা গেছে? এর জন্য আমি এটাকে লস বলবো না। লস বলা মানে হচ্ছে আপনি দুটোর জন্যই আপনি বিল দিচ্ছেন আসলে, ওকে? সো লস বলবো না, আমি বলবো যে কাজে লাগাইতে পারি নাই, আসলে ওখানে ওপেন সার্কিট হয়ে গেছিল। ওকে, ক্লিয়ার? হ্যাঁ। জি স্যার। ওকে, এখন দেখেন এটা ভালো হইতো না যদি আমরা দুইটাকে ইউটিলাইজ করতে পারতাম? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে দুটোকে যদি আমি ইউটিলাইজ করতে চাই তাহলে, এবং যদি ডিসি ভোল্টেজ বানাইতে চাই, দেখেন তাহলে আপনার আউটপুট ভোল্টেজটা মনে হয় যে কোনো একদিকেই হইতে হবে, ডিসি ভোল্টেজ হইতে হইলে, তাই না? আগে ছিল কিরকম, এরকম হইতো। এখন নেগেটিভ হাফ সাইকেলটা যদি নেগেটিভ দিকে চলে যায় তাহলে তো আবার এটা এসি হয়ে গেল। আমার চাই হচ্ছে ডিসি বানানো, তাহলে এটা এরকমই হইতে হবে, আবার হয় এরকম হবে নাহলে নিচের দিকে হবে, মানে ডিসি হয়ে গেল আর কি। দেখেন দুইটা পালস আসলো, তারপরে আরো এরকম আসতেই থাকবে, আমি এরকম চাচ্ছি হয়তোবা, মানে ডিসি বানাই ফেললাম, পুরোটাকে ডিসি বানাই ফেললাম। এটা পজিটিভ হাফ সাইকেলের জন্য, কথার কথা, এটা পজিটিভ হাফ সাইকেলের জন্য, নেগেটিভ হাফ সাইকেলের জন্য হইলে তো এরকমই হওয়া সম্ভব নাকি? জি স্যার। আমার কথা বুঝতে পারছি? কারণ আমি পজিটিভ হাফ সাইকেলের জন্য পজিটিভ পাইলাম, নেগেটিভ হাফ সাইকেলের জন্য যদি পজিটিভ পাই তাহলে তো আমার লাভ নাই। লাভ আছে না। কারণ তাহলে তো আবার ডিসির ভ্যালু 0 হয়ে যাবে। তাহলে আমি সহজ কথা যেটা আমি আপনাদেরকে আসলে বোঝাতে চাচ্ছি, আমার পজিটিভটাকে আমি একটু আরো সুন্দর করে আঁকি আপনাদের বোঝার জন্য। পজিটিভটা এটা যদি হয়, নেগেটিভটা যদি এটা হয়, আমি পজিটিভটাকে এইভাবেই চাচ্ছি, কিন্তু নেগেটিভটা দেখেন আউটপুটে আসলে আমি চাচ্ছি কিরকম নেগেটিভটা, আমি এটাই আসলে একে দেখাচ্ছি যাতে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যায় কনসেপ্টগুলো। আমাদের টার্গেটটা কি তাহলে? এখন প্রশ্ন হচ্ছে আমাদের গোলটা কি, আমরা এখন কি করতে চাচ্ছি, আসলে আমরা চাচ্ছিটা কি? নেগেটিভ সাইকেলটা পজিটিভে যাচ্ছে। হ্যাঁ, কারণ নেগেটিভটা যদি আমি নেগেটিভ দিকে চেয়ে ফেলি তাহলে আসলে ডিসি ভ্যালু 0 হবে। তো আমি নেগেটিভটাও চাচ্ছি কোন দিকে? এই দিকে। তাহলেই শুধুমাত্র আমি এটা ব্যবহার করতে পারবো, ডিসি পিওর ডিসি হয়ে যাচ্ছে। এটা আমি আউটপুটটা চাচ্ছি এরকম কিছু একটা, সো এটা আমার ইনপুট এরকম হোক আমি চাই, এবং আমার চাই যে আমার আউটপুটটা এরকম হোক। এখানে একটা সার্কিট থাকবে মাঝখানে, সেই সার্কিটটা তাহলে কিরকম? এখন একটা আমাদের কিন্তু এরকম একটা ধারণা আমরা আসলে পাই। দেখেন একটা এই আগের প্রথম ছবিটার দিকে দেখান, দ্যাট মিন্স আমাদের যে ফার্স্ট যে সার্কিটটা করেছিলাম, ডানমুখী যে ডায়োডটা ছিল, সেখানে দেখেন পজিটিভ ইনপুটের পজিটিভটাকে আমরা কাজে লাগাইতে পারছিলাম, তাই না? ডানমুখী ডায়োড যেটা। জি স্যার। আর দ্বিতীয় যে ছবি, থার্ড নম্বর যে পয়েন্টটা দিয়েছি, বামমুখী যে ডায়োড, সেটাকে কিন্তু দেখেন নেগেটিভ হাফ সাইকেলকে কাজে লাগাইতে পারছিলাম। কাজে লাগাতে পারছি স্যার। তাহলে এখন আমরা একটা ধারণা পাচ্ছি, তার মানে কারেন্টের ফ্লো যদি, মেইন কথা তো কারেন্টের ফ্লো যদি আমি দুই ভাবে করতে পারি কোনোভাবে, তাহলেই হচ্ছে আমার আসলে আমি দুইটা হাফ সাইকেলকে কাজে লাগাইতে পারবো। কারেন্টের ফ্লোটা যদি সব সময় থাকে দুই দিকে, আমি যদি করতে পারি, পজিটিভ হাফ সাইকেলের জন্য করতে পারি, নেগেটিভ হাফ সাইকেলের জন্য করতে পারি, তাই না? এবং অবশ্যই একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার যেহেতু এটা দুই দিকেই পজিটিভ রয়েছে আউটপুট ভোল্টেজটা, আমি বুঝতে পাচ্ছি যে আমার যে আউটপুট ভোল্টেজটা সেটার যখন পজিটিভ হাফ সাইকেলটা পাবো তখন আমার কারেন্টটা উপর দিয়ে আসবে, এবং যখন
লাল বা ইনপুটের নেগেটিভ হাফ সাইকেল, তখনও কিন্তু আমার কারেন্টটা উপর দিয়ে আসতে হবে, কারণ দুই ক্ষেত্রেই উপর দিয়ে আসলেই শুধুমাত্র এই টার্মিনালটা পজিটিভ হবে, এবং এই টার্মিনালটা পজিটিভ যদি হয় সেটা আমার আউটপুটের যে পোলারিটি আছে, ভোল্টেজটা আমি মাল্টিমিটার বলেন বা অসিলোস্কোপ বলেন, সেটার পজিটিভটা লাগাইছি, সেই পজিটিভ পজিটিভ ম্যাচ হয়ে যাবে এবং আলটিমেটলি আমার আউটপুটটা দেখতে উপরেরটার মতো হবে দেখতে, তাই না? আমার দরকার কিন্তু এরকম কিছু একটা। তাইলে কি করা যায় একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করি কি হয়। তাহলে দেখেন, ঠিক আছে, দেখেন আমি একটা কাজ করি, আমি একটা সাপ্লাই ভোল্টেজ এসি সাপ্লাই ভোল্টেজ নিলাম। দেখেন তো এটা হয় নাকি। আমার তার মানে দুই দিক দিয়েই পোলার কারেন্টের ডাইরেকশনটা সেম রাখতে হবে। মেন টার্গেট কিন্তু আমার এটা, ঠিক আছে? আমি এই দিক দিয়ে কারেন্ট বের করলাম, ফাইন। কারেন্টটা বের করে আমি এই দিক দিয়ে ঢুকাই দিলাম। দেখতে পাচ্ছি আমরা সবাই গাইস? জি স্যার। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। দেখেন আমি কি করি। সো আমার কারেন্টের ডাইরেকশনটা কিন্তু সুন্দর, এই বরাবরই আছে এখন পর্যন্ত, যেটা আমি চাচ্ছি, তাই না? এবং আমি বললাম দেখেন কি করি, এখানে আমি আর একটা ডায়োড যদি ব্যবহার করি কি হয়। সো আরেকটা ডায়োড ব্যবহার করলে এই রাস্তা দিয়ে আমি সুন্দর করে কারেন্টটা, আবার আমার তো শর্ট সার্কিট বানাইতে হবে, ক্লোজ লুপ বানাইতে হবে, নাহলে তো কারেন্ট ফ্লো করবে না, তাই না? এরকম হয়ে গেল, তাই তো? আরেকটা ডায়োড দেওয়ার উদ্দেশ্য একটু পরে আপনারা বুঝতে পারবেন কেন আমি আসলে আরেকটা ডায়োড দিছি, ঠিক আছে? সো আমি একটা নাম দিই আপনাদের সুবিধার জন্য, আমি একটা নাম দিয়ে দিই, তাহলে আপনাদের হয়তো বা সুবিধা হবে। এটাকে আমরা সে ফর এক্সাম্পল এটাকে আমরা D1 বলি, এটাকে কি বলবো, D2? আচ্ছা D2ই বলি নাকি, D2 বলি, ডায়োড 2। এইবার দেখেন আমার নেগেটিভ হাফ সাইকেল যেটা বা নেগেটিভ পোর্শনের জন্য আমি কি করছি, আমার পোলারিটিটা কি হচ্ছে, নেগেটিভ পোর্শনের জন্য চেঞ্জ হয়ে যাচ্ছে না, দেখতে পাচ্ছি নেগেটিভ হয়ে যাচ্ছে। সো পোলারিটিটাও কিন্তু এইদিকে প্লাস হয়ে যাবে, এই যে সাপ্লাইয়ের প্লাসটা এদিকে তখন চলে আসবে, তাই তো? আর মাইনাসটা কিন্তু তখন এইদিকে চলে আসবে। এটা জানি তো আমার যে সাপ্লাই ভোল্টেজের যে পোলারিটি চেঞ্জ হয় এসির ক্ষেত্রে, এসি সোর্সের ক্ষেত্রে, এটা জানি তো? আমার কথা বোঝা যাচ্ছে? আচ্ছা ফাইন। এখন দেখেন একটু মিউট করেন আপনারা। হ্যাঁ, এখন দেখেন আমার কারেন্টের ডাইরেকশন কিন্তু আবারও সেম লাগবে, এই প্লাস দিয়ে বের হয়ে এই উপর দিয়েই ঢুকতে হবে রেজিস্ট্যান্সের। তার জন্য আমি একটা কাজ করি, আমি আবারও এই মাথায়, এবার ডায়োডটা আমি এই মাথায় দিচ্ছি, এই মাথায় আমি একটা ডায়োড রাখি এবং এটার সাথে জুড়ে দিলাম। তাতে হচ্ছে কি, আমার পজিটিভ যদি এই টার্মিনাল হয় তাহলে কারেন্টটা কিন্তু আবারও সুন্দর এইভাবে যেতে পারছে। সবাই একমত? কারেন্ট যাওয়ার রাস্তাটা আগের মতোই উপর দিয়েই ঢুকতেছে, রাইট? কিন্তু এবার নেগেটিভ দিয়ে কারেন্ট ঢুকতে হবে। আচ্ছা, নেগেটিভ দিয়ে ঢুকার জন্য আমি তাহলে আর একটা রাস্তা বানাই দেই। দেখেন আমি কি করতেছি, আমি আর একটা রাস্তা বানাই দিলাম। সো তাতে হচ্ছে কি, আমার কারেন্টটা তখন এই দিক দিয়ে এসে নেগেটিভে ঢুকতে পারছে, রাস্তা পাচ্ছে, শর্ট সার্কিট হচ্ছে আর কি। তাতে এটাকে আমি নাম দিই D3, এটাকে বললাম D4। তাতে আমার যে সুবিধাটা হলো, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার ইনপুটের দুটো সাইকেলেই কিন্তু কারেন্ট ফ্লো হচ্ছে। এর আগের বার হাফ ওয়েভ রেকটিফায়ারে ইনপুটের একটা সাইকেল, যে কোনো একটা সাইকেল আমার কারেন্ট ফ্লো হচ্ছিল আর একটা সাইকেল বন্ধ ছিল বা ওপেন হয়ে গেছিল। কিন্তু এইবার যে সার্কিটটা আমি আঁকলাম, এটা যদি আমি ব্যবহার করি, ইনপুটের দুটো সাইকেলকেই কিন্তু আমি কি করতে পারতেছি, অ্যাক্টিভ করতে পারতেছি। দুটো সাইকেলেই কারেন্ট ফ্লো হচ্ছে, তাই না? এবং আরো মজার ব্যাপার, দুটো সাইকেলেই কিন্তু আমার কারেন্টের যে ডাইরেকশনটা রয়েছে, দুটো সাইকেলেই সেটা রেজিস্ট্যান্সের উপর দিয়ে ঢুকতেছে। তার মানে রেজিস্ট্যান্সের উপরের অংশটা পজিটিভ হয়ে যাচ্ছে। উপরের অংশটা পজিটিভ হওয়ার কারণে আমি আসলে সবসময় পজিটিভ ভোল্টেজ দেখতেছি আউটপুটে, যদিও আমার ইনপুটের লাল অংশটা বা নেগেটিভ পোর্শন ছিল, সেটা কিন্তু আউটপুট আসলে উল্টো হয়ে পজিটিভ হয়ে যাচ্ছে দেখতে। এইটা বুঝতেছি নাকি, দেখেন কি হইলো, কারেন্টের ফ্লোর ডাইরেকশন কিভাবে আমি সার্কিটটা আঁকলাম, কিভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, এটা বুঝতেছি নাকি দেখেন। পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেলে কি হইলো এটা বুঝতেছি নাকি দেখেন। আচ্ছা, একজন কি মনে হয় কিছু একটা জিনিস বলেছে। ও আচ্ছা, হ্যাঁ রাইট, থ্যাংক ইউ। আসলে আমার সময়টাও শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। আপনারা আমাকে খালি এটা অ্যান্সার করেন, এইটা কি বুঝতে পারলাম নাকি যে এখানে কি হলো। যখন আমি এরকম 4টা ডায়োড এইভাবে কানেকশন দিব, তখন দেখেন কালো যে অংশটা রয়েছে, কালো
অংশটা কিন্তু পজিটিভ হাফ সাইকেলের জন্য কারেন্ট ফ্লোর ডাইরেকশন, এবং লাল অংশটা কিন্তু নেগেটিভ হাফ সাইকেলের জন্য কারেন্ট ফ্লোর ডাইরেকশন হয়ে যাচ্ছে, এবং দুই হাফ সাইকেলে কারেন্ট ফ্লো করতেছে। তার মানে আমার ইনপুটের যে দুইটা হাফ সাইকেলই আমি আউটপুটে আনতে পাচ্ছি, এবং আউটপুট বা লোডের এগেনস্টে কারেন্টের ডাইরেকশন যেহেতু সবসময় উপর থেকে ঢুকতেছে নিচের দিকে, তার জন্য আমি আউটপুটে সবসময় একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি যে আউটপুটে সবসময় আপনার পজিটিভ হাফ সাইকেল দেখতে পাচ্ছি দুইটাই। তার মানে ইনপুটের পজিটিভ তো আসলোই, ইনপুটের নেগেটিভ হাফ সাইকেলটা আউটপুটে পজিটিভ হয়ে গেল। ইন্টারেস্টিং, এটা বুঝতে পাচ্ছি? দেখেন, এটা বুঝতে পাচ্ছি নাকি? স্যার আবার একটু বুঝায় দেন। বুঝতে পারি না স্যার পুরোপুরি স্যার। আচ্ছা, ছবিটা বুঝতে পেরেছিলাম যেটা আমি এঁকেছিলাম? জি স্যার, ওটা বুঝছি স্যার। আচ্ছা, আমি আপনাদের এটা বোঝানোর জন্য আমি এটা এই টুলটা ইউজ করি, এখানে একটা অপশন আছে মনে হয়। আচ্ছা দেখেন, আবারও আমি রিপিটেশনে যাচ্ছি, একটু ভালো করে খেয়াল করবেন সবাই। সো আমি পজিটিভ হাফ সাইকেল নিয়ে যদি আমি আপনাদের কথা বলি, শুধু পজিটিভ হাফ সাইকেলের কথাটা চিন্তা করেন, ঠিক আছে? শুধু পজিটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করেন। ওকে, সরি। দেখেন, পজিটিভ হাফ সাইকেলের জন্য এখন আমার যে কারেন্টের ডাইরেকশনটা রয়েছে দেখতে পাচ্ছি সবাই? দেখেন, আমার যে ইনপুটটা রয়েছে, ইনপুটের কথা চিন্তা করি, ইনপুটের এটা হচ্ছে আমি বলতেছি পজিটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেলের জন্য দেখেন আমার সোর্স যেটা রয়েছে সেটার পজিটিভ হাফ সাইকেলটা বাঁ দিকে রয়েছে, এবং কারেন্ট আমরা জানি সোর্স থেকে পজিটিভ দিয়ে কারেন্ট বের হয়, কারেন্ট বের হওয়ার রাস্তা, এবং পজিটিভ দিয়ে কারেন্ট বের হইতে হবে এবং নেগেটিভ দিয়ে কারেন্ট ঢুকতে হবে, কিন্তু এই রাস্তা করে দিতে হবে। এই রাস্তা করার জন্য আমি যে কাজটা করলাম, দুটো ডায়োড দিয়ে আমি এই রাস্তাটা করে দিয়েছিলাম। এইটা কি বুঝতে পারছি নাকি যে পজিটিভ হাফ সাইকেলের যে পাওয়ারটা সেটা আউটপুটে সুন্দর এই রাস্তাতে যেতে পারতেছে? দেখেন, এটা কি বুঝতে পারি? জি স্যার। জি স্যার। এটা হ্যাঁ, কারেন্ট ফ্লো করতে, এটাই আমি বারবার বলতেছি, কারেন্ট ফ্লোটা আগের ছবিগুলো দেখেন সবাই, আগের ছবিতে কিন্তু এটাই ইম্পর্টেন্ট ছিল, আপনার কারেন্ট ফ্লো একটু যদি খেয়াল করে থাকেন, আমি দেখিয়েছিলাম হয়তোবা কারেন্ট ফ্লোর ছবি কি কোথাও এঁকেছিলাম আমি? এই যে দেখেন, এই যে ফার্স্ট ছবিটার দিকে তাকান, কারেন্ট ফ্লো যে হাফ সাইকেলে হচ্ছিল সেই হাফ সাইকেলে কিন্তু পাওয়ার পাচ্ছিলাম আমি, আউটপুট ভোল্টেজ পাচ্ছিলাম। এখানেও সেম, দেখেন কারেন্ট ফ্লোটা কিন্তু এবার আমার পজিটিভ, মানে যে পজিটিভ দিয়ে বের হচ্ছে এবং আমার রেজিস্ট্যান্সের উপর দিয়ে ঢুকতেছে এবং আবার আমার সোর্সের মধ্যে ঢুকতেছে, মানে কারেন্ট ফ্লো হচ্ছে, সহজ কথা। তার মানে আমি ইনপুটটা আউটপুটে দেখতে পাচ্ছি। এবং পরের হাফ সাইকেলের জন্য কি হচ্ছে দেখেন, আমার নেগেটিভ হাফ সাইকেলটা এতক্ষণ আমি ব্যবহার করতে পারছিলাম না, কারণ নেগেটিভ হাফ সাইকেলে ওপেন হয়ে যাচ্ছিল। এখন চিন্তা করেন, এখন যেই অবস্থানে রয়েছে সেই অবস্থানে যদি আমার পোলারিটি উল্টে যায়, তাহলে কিন্তু আমার দুটো ডায়োড যে D1 এবং D2 রয়েছে দুটোই কিন্তু নেগেটিভ হাফ সাইকেল, মানে রিভার্স বায়াস হয়ে যায়। দেখেন, তাই হচ্ছে না? স্যার ডায়োড 2টা আমরা ইউজ না করলেও তো পারতাম মেবি। হ্যাঁ, বুঝতে পারলাম না। দুই নাম্বার ডায়োডটা কেন ইউজ করা হলো? একটা ডায়োড ইউজ করলেও তো সেই মানে সেম ঘটনাই ঘটতো আর কি। রাইট, একটা ডায়োড ইউজ করলে সেম ঘটনা ঘটো। আমি বলেছিলাম যে দুইটা ডায়োড আসলে কেন ইউজ করব, আমি এটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম। দুটো ডায়োড ইউজ না করলে যেটা হয়, আপনারা দেখতে পাবেন আসলে কারেন্ট ফ্লোর যে ডিরেকশন সেটা আসলে আচ্ছা আমি পার্থক্য দেখাই, ঠিক আছে? পার্থক্যটা দেখাই। আমি যদি একটা ডায়োড, আচ্ছা আগে বেশি নাই। হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি, আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। খালি আপনি এইটা বলেন, আমাকে এইটার অ্যান্সার দেন যে এইটাতে আপনি কি এগ্রি করতেছেন নাকি যে আমার দুটো, এই যে এই ক্ষেত্রে এখানে যখন আমার পজিটিভ হয়ে গেল, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে বলতেছি, দ্যাট মিন্স নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে বলতেছি, এখানে পজিটিভটা চলে আসবে এবং নেগেটিভটা এদিকে চলে আসবে, পোলারিটি ঘুরে গেল, এবং আমার কারেন্ট ফ্লো করার জন্য আমি কি করলাম, দুটো ডায়োড দিয়ে দিছিলাম এখানে, এবং কারেন্ট ফ্লোর যে ডাইরেকশনটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা উপরে ডায়োড দিয়ে যে সুন্দর করে আমার দ্বিতীয় ডায়োড দিয়ে আবার সোর্সে ফেরত আসতেছে, মানে শর্ট সার্কিট একটা পাথ পাচ্ছে। তার জন্য আমি কি করলাম, নেগেটিভ হাফ সাইকেল এখানে পাওয়ারটা পাচ্ছি এবং পজিটিভ হাফ সাইকেল এইটা পাওয়ারটা পাচ্ছি। আগে এইটা দেখেন, এইটা বুঝতে পারি নাকি সার্কিটের, এটা কি মানতেছি? জি স্যার, সেম কেস স্যার। দেখেন, এটা মানতেছি, কিন্তু এখন দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি যেটা বললেন, হ্যাঁ
আমি দুইটা ডায়োড ইউজ করলাম কেন, আমি একটা ইউজ করলে কি হতো, তাই তো আপনার প্রশ্নটা তো এটাই, তাই না? জি স্যার। মানে স্যার তাই না? 4টা ডায়োডের জায়গায় যদি 2টা ডায়োড প্যারালালি লাগায় করতাম তাহলে তো দুটো, হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতেছি, দেখেন দুটো ডায়োড ইউজ করলে কি হতো। জাস্ট এটা দেখিয়ে আমি ছেড়ে দিচ্ছি, এটা বেশিক্ষণ লাগবে না আসলে, এর জন্য আমি এটা দেখাচ্ছি আসলে। সো আপনাদের কথাটা হচ্ছে এরকম যদি আমি করতাম তাহলে কি হতো। এখন আমার প্রশ্ন এখন আপনার কাছে, আমি এটা পজিটিভ নেগেটিভ আউটপুটে নেগেটিভটা কোথায় লাগাবো আপনি বলেন, কোন দিকে লাগাবো? এটা D1 বলতেছি, এটাকে D2 এসি সোর্সে বলতেছি, গিয়ে লাগাই দিই কোনটার সাথে কানেক্ট করব? আর D2 টা স্যার যদি অপোজিট করে লাগাই দিই মানে রিভার্স বায়াস করে লাগাই দিই। আচ্ছা, তো আপনি বলতেছেন, দেখেন আপনাদের কথাই আমি শুনতেছি, আমি 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 নিজে কিছু করতেছি না, আপনারা যা বলতেছেন আমি তাই করতেছি। সো দেখি কি হয়, আপনাদের কথা শুনলাম কি হচ্ছে। এখন আমার বলেন এই টার্মিনালটা আমি কোথায় লাগাবো? স্যার এখানে দুটো সোর্সে গিয়ে টার্মিনাল লাগাই। আছে দেখতে পাচ্ছি, সোর্সের কোনখানে লাগাবো বলেন? সোর্সের তো দুটো টার্মিনাল, একটাতে একটা ডায়োড আর একটাতে আরেকটা ডায়োড লাগানো। সার্কিটটি স্যার কমপ্লিট হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ, এর কারণে মানে সার্কিটটি কমপ্লিট হচ্ছে না, এর কারণে আর কি ওই 2 নাম্বার ডায়োডটা ইউজ করা, এরকম কিছু। আচ্ছা আচ্ছা, দেখেন আমি অ্যান্সার পেয়ে যাবেন। আমি এইখানে লাগাইলাম, একটা জায়গায় তো লাগাইতে হবে, তাহলে কি হয়? পজিটিভ হাফ সাইকেলে আপনার কারেন্ট ফ্লো করতেছে, সুন্দর মেনে নিলাম, কিন্তু যখন নেগেটিভ হাফ সাইকেল আসতেছে, দ্যাট মিনস এদিকে পজিটিভ, এদিকে একটা কি হয়ে যাচ্ছে, রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার, এবং কারেন্ট ফ্লোর রাস্তাও নাই, রিভার্স বায়াস, উল্টা। আচ্ছা, এখন আপনার প্রশ্ন করতে পারেন যে না ঠিক আছে স্যার, আপনি ডায়োডটাকে আগের মতো সোজা করে লাগান। ওকে ফাইন, কোনো সমস্যা নেই, সোজা করে লাগাই, আপনার কথাই থাকলো, সোজা করে লাগাই দিই। কি হয় সোজা করে লাগাইলে? এভাবে তো লাগাইলাম। এখন দেখেন, ঠিক আছে মানলাম পজিটিভ হাফ সাইকেল এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করতে পারবে, কিন্তু আমার তো নেগেটিভ হাফ সাইকেলে আসতে হবে। নেগেটিভ হাফ সাইকেলটা কোথায়? এখান দিয়ে কারেন্ট ঢুকতে হবে, কিন্তু আমার কারেন্ট ঢুকার রাস্তা কোথায়? স্যার এখন আমার পজিটিভ হাফ সাইকেল, তার মানে আসলে এটা লুপ হয়ে গেছে। তার মানে এই সার্কিটটা, ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে কিরকম হইলো তাইলে? যদি ডায়োডটা বাদ দিয়ে দিই, ডায়োডটা শর্ট হয়ে যায়, ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখতে কিরকম? তার মানে এরকম একটা ব্যাপার ঘটায় ফেললেন না আপনি, সরি একটু ভুল রাখলাম, এরকম একটা ব্যাপার ঘটায় ফেললেন না, যেখানে আপনার নেগেটিভ টার্মিনালটা এখানে, পজিটিভ টার্মিনালটা এখানে, কারেন্ট ফ্লো করবে না স্যার, হ্যাঁ? সার্কিট কমপ্লিট কারেন্ট ফ্লো করাইতে হলে পজিটিভ দিয়ে কারেন্ট বের হয়ে নেগেটিভ দিয়ে ঢুকাইতে হবে কারেন্ট। তাইলে আমি বুঝতে পারতেছি যে আমার আসলে অন্য রাস্তা দিয়ে, দুই ক্ষেত্রে দুই রাস্তা দিয়ে কারেন্ট মানে কারেন্টটা ঢুকাইতে পারতে হবে। তার জন্যই আমার উপরের সার্কিটটা, বুঝাচ্ছে? তার জন্যই আমার উপরের সার্কিটটা আমার আসলে দুটো আলাদা ডায়োড এক্সট্রা অ্যাড করতে হবে। বুঝতে পারলাম? স্যার এবার ক্লিয়ার স্যার। এবার ক্লিয়ার? সো কোনো জি, প্রশ্ন নাই যে কেন আসলে দুটো ডায়োড ইউজ করছি? এবং আউটপুটটাও ক্লিয়ার হয়েছে, আউটপুটটা যে আমরা এবার আসলে দুইটা পজিটিভ হাফ সাইকেল পাচ্ছি। আমি আবারও একটু প্রশ্ন করি, বলেন তো পজিটিভ হাফ সাইকেল কেন পাচ্ছি দুই ক্ষেত্রেই? যদিও আমার ইনপুটটা একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ দিক দিয়ে কারেন্ট ঢুকতেছে দুইবারই। রাইট, এক্স্যাক্টলি। দুই ক্ষেত্রে আমি দেখেন কারেন্টের ডাইরেকশনটা এমন ভাবে ডায়োডগুলো বসাইছি যাতে দুই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের পজিটিভ দিয়ে কারেন্ট ঢুকতেছে। তাতে হয়েছে কি, কারেন্টের ডাইরেকশন মানে কারেন্টের ডাইরেকশনটা যেহেতু সেম, আমার আউটপুটের ভোল্টেজের পোলারিটিটা কি হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে, যদিও সেটা ইনপুটে নেগেটিভ, কিন্তু রাস্তাটা এমন ভাবে ঘুরাইছি আমি, রাস্তাটা এমন ভাবে ঢুকাই দিছি যাতে সেটা আউটপুটে দেখতে একদম সুন্দর ইয়ার মতো হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, উল্টে আসতেছে আউটপুটটা। বুঝতে পারলাম? জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। সো শেষ করে দিচ্ছি আমি তাহলে। এই যে সার্কিটটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার। এটাকে কি বলতেছি? ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট বলতেছি। এবং আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট দুই ধরনের হয়। এটা একটা স্পেশাল টাইপ, এটাকে বলা হয় ব্রিজ। ফুল ওয়েভ রেকটিফায়ারের মধ্যে এটা কোন টাইপ? ব্রিজ রেকটিফায়ার। বুঝা যাচ্ছে? ব্রিজ রেকটিফায়ার টাইপ, যেখানে আপনার 4টা
একটা ডায়োড লাগে। কথা বোঝা গেল? এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। কেন ফুল ওয়েভ বলতেছি? কারণ এখানে আমি দেখতে পাচ্ছি ইনপুটের যে ফুল একটা সাইকেল দুটাকেই আমি কাজে লাগাইতে পারতেছি আউটপুটে, এর জন্য স্যার এটাকে ব্রিজ আমরা দ্বারা ফুল কি ওয়েভ বলতেছি। করা হচ্ছে স্যার? ওকে, ব্রিজ ব্রিজ দ্বারা করা হচ্ছে এই যে দেখেন আপনি এই যে বাঁ দিকে যেই ছবিটা, এখন এটা আঁকলে তো অনেকে কনফিউজ হয়ে যাবে হয়তোবা, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি আর কিছু না। এই যে দেখেন আপনার কানেকশনটা দেখতে অনেকটা এরকম না, উপরের দেখতে পাচ্ছি, জি স্যার, জি স্যার, নিচের জি স্যার। দেখেন এইখানে প্যারালালি দুটো ব্রিজ আছে আর কি, বুঝা যাচ্ছে? রাস্তা আছে, ব্রিজ আছে, রাস্তা, এর জন্য এটাকে ব্রিজ রেকটিফায়ার বলতেছি। ওকে, আচ্ছা